সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবে। স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। বলছি স্যার, চলো হ্যাঁ তো। স্যার। পিডিএফটা পাঠিয়েছেন, ওটা কি আজকে পড়ানো হবে? হ্যাঁ, বলো কি বলছো। বলছি আজকে যে একটা সিম্পল স্যাম্পল পিডিএফ পাঠিয়েছেন না প্রোটোজোয়ার উপরে? না না না, ওটা হচ্ছে কি আমরা পরে পড়াবো। ওটা হচ্ছে কি আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি। ঠিক আছে, অলরেডি কালকেও আমরা ডিসকাস করেছিলাম, আজকেও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, কিছু জনের হয়তো তোমার আমার সাথে সহমত নাও হতে পারো, বাট যে জিনিসটা আমি করতে চাইছি তোমাদের সবার ভালোর জন্যই করতে চাইছি। ঠিক আছে, তোমরা জানো যে রিসেন্ট আমরা আরেকটা গ্রুপ ক্রিয়েট করেছি। ঠিক আছে, এবং সেই রুটিনটাও তোমরা দেখেছো সবাই। তো সেখানে তোমরা এটা দেখেছো যে নতুন যে গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি সেটা এসএলএসটি 9, 10 এবং 11, 12 দুটোকেই কভার করছে, তাই না? এসএলএসটি 9, 10 এবং 11, 12। তো এর একটা কারণ আছে, ঠিক আছে, এখন হয়তো তোমরা সবাই বুঝতে পারছো না। কারণ তোমাদেরকে বলে রাখি যে এবার থেকে পড়াশোনাটা হচ্ছে কি একটা রুটিন অনুযায়ী এবং একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে জিনিসটাকে করতে হবে। কারণ তোমরা বুঝতেই পারছো যে হয়তো কালকে বা নোটিফিকেশন চলে আসবে বলে তোমরা শুনতে পাচ্ছ। তো সেই জন্য তোমাদেরকে বলে রাখি সোমবার থেকে, ঠিক আছে, সোমবার থেকে তোমরা যে যা গ্রুপে আছো সেই গ্রুপেই, ঠিক আছে, আহ তোমার হচ্ছে কি নতুন গ্রুপের সাথে একটা ক্লাস হবে। এবং সেই ক্লাসটা হচ্ছে কি যেভাবে আজকে তোমরা দেখতে পেলে না, একটা একটা স্যাম্পল আমি পিডিএফ পাঠিয়েছি, ওই রকম এইরকম ভাবে নোটস এবং তার সঙ্গে যে কোশ্চেন যেরকম রয়েছে সেরকম ভাবেই একদম প্রথম থেকেই শুরু হবে আর কি। ঠিক আছে, তো তার মাঝখানে আজকে আজকে বা তোমার মানে 1 তারিখ পর্যন্ত যার যেমন তোমাদের রুটিন আছে তেমন ক্লাস চলবে। সোমবার থেকে তোমাদের ওই গ্রুপে একদম প্রথম থেকেই একদম ক্লাস চলবে। ঠিক আছে, তার পর্যন্ত তোমরা যে যার পড়েছো নিজের মতন করে বা এখান থেকে, সেটা তো থাকছেই। আমরা সোমবার থেকে একদম প্রথম থেকেই শুরু করে দেবো। ঠিক আছে, পুরো একদম গোড়া থেকেই। এবং সেটা হচ্ছে কি তোমার দুটো সিলেবাসকে কম্বাইন করে। ঠিক আছে, যখন যে চ্যাপ্টার হবে 9, 10 এবং 11, 12 যা যা জিনিস আছে সেগুলোকে কম্বাইন করেই চলবে। ঠিক আছে, তো ওটাই হচ্ছে কি এটা তোমাদের একটু মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, এটা হয়তো তোমার কিছু জনের সমস্যা হলেও হতে পারে, কিন্তু তাহলে প্রথম থেকেই শুরু হবে আবার একদম, মানে একদম সিলেবাসে? গোড়া থেকেই শুরু করতে চাইছি, একদম গোড়া থেকে, আচ্ছা, একদম পুরো, এটাই ভালো হবে স্যার। একদম পুরো, একদম পুরো হচ্ছে কি নতুন করে, একদম পুরো নতুন ভাবে। ঠিক আছে, কম্বাইন সিলেবাস, করে নোটবুক থাকবে আর কি। হ্যাঁ, তো একদম পুরো প্রথম থেকে। এবং সেই পিডিএফ এরটা যেটা দেওয়া হবে, সেই পিডিএফটার এরকম বইয়ের পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে না। যেটা আজকে যে স্যাম্পলটা আমি পাঠিয়েছি, ঠিক আছে, ওই স্যাম্পলের যেমন ভাবে তোমাদেরকে শর্ট নোটস করে দেওয়া হয়েছে, কারণ সময় তো বেশি দিন নেই। তো সেই স্যাম্পল অনুযায়ী তোমাদের হচ্ছে কি ক্লাস হবে এবং তার সঙ্গে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো তার মাঝখানে তাহলে 1 তারিখ পর্যন্ত যার যেমন রুটিন আছে সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে বা ক্লাস চলছে। ঠিক আছে, এবার আমার সাথে হয়তো পুরনো যারা আছো, দীর্ঘদিন তোমরা ক্লাস করছো, হয়তো সহমত না হতে পারো, কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে যেহেতু হচ্ছে কি আমাদের হাতে খুব কম সময় আছে এবং সপ্তাহে 7 দিনের যে ক্লাস আমি শিডিউল তৈরি করেছি, তোমরা রুটিনটাও সবাই দেখেছো, তো সেই রুটিন ধরে কিন্তু ক্লাসটা কিন্তু হবে আর কি। ঠিক আছে, এটা আমি আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, যদি কারোর সমস্যা থাকে তাহলে তোমরা আলাদা করে আমাকে বলতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা রুটিনটা রয়েছে, তাই না? এইটা হচ্ছে তোমাদের রুটিন, এইটা হচ্ছে তোমাদের রুটিন, তাই তো? এইটা হচ্ছে রুটিন। এই রুটিনে তোমরা দেখতে পাচ্ছ যে মানে সপ্তাহে যে 6 দিন যে 7 দিন যে ক্লাস হবে, সেই ক্লাসের রুটিনটা এখানে দেওয়া রয়েছে। তোমরা বোটানি 2 দিন পাবে, সোমবার এবং হচ্ছে তোমার বৃহস্পতিবার, জুলজি মঙ্গলবার এবং হচ্ছে তোমার শুক্রবার, আর বুধবার এবং শনিবার হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, তো এই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে সোমবার থেকে। ওকে, আচ্ছা, আর বাকি বিষয়গুলো তোমাদের সঙ্গে কথা হয়েছে, আমি আর কথা বলছি না। ঠিক আছে, চলো তো আজকে আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি তোমাদের থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা আজকে পড়বো এবং এই দুটো জায়গা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। তো আমরা আজকে এই দুটো জিনিস পড়বো আর কি। ঠিক আছে, থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া। ঠিক আছে, এটাই আজকে আমরা পড়বো। চলো।
থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া, ঠিক আছে? তো এখানে থ্যালাসেমিয়া তোমরা কম বেশি সবাই পড়েছো যে এটা একটা আহ, স্যার বলো। স্যার বলছি কি, আপনি যে মানে স্যাম্পেলটা দিয়েছেন বা এরপরে দেবেন, ওগুলো প্রিন্ট আউট বের করতে পারবো তো? হ্যাঁ, ওগুলো প্রিন্ট আউট বের করে নেবে, প্রিন্ট আউট বের করে পড়বে আর কি, ঠিক আছে? প্রিন্ট আউটটাকে বার করে সেই স্যার প্রিন্ট ওই আউটটাকে, টপিকটা বলছে, ওই রকম যে টপিকটা যেটা আছে মানে ওটা এমন ভাবে এক টপিকের উপর করা হচ্ছে, 9 11 দুটোই কভার হয়ে তোমার যাচ্ছে। কথাটা না মানে ইকো হয়ে শোনা যাচ্ছে না, ভালো করে বলো। বলছি স্যার আজকে যে নোটটা পিডিএফে পাঠিয়েছেন দেখেছি, মানে হ্যাঁ, বলছে যে ওই যে টপিকটার উপর এমন ভাবে নোটগুলো এরকম করবেন যে হ্যাঁ, যেটার ওপরে 9 11 দুটোই কভার হয়ে যাবে আর কি। আর সবগুলো এরকম পিডিএফ দিয়ে দেবেন, তাই তো? একদম একদম, এটা সোমবার থেকে এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এইরকম ভাবে সোমবার থেকে ক্লাসটা হবে, ঠিক আছে? সোমবার হ্যাঁ, থেকে গোড়া থেকে না ওটা ক্লাসটা ভালো হবে। হবে। হ্যাঁ, একদম পুরো গোড়া থেকে, কারণ আমি দেখলাম। আজকে আজকে যে স্যার এটা পড়াচ্ছেন এটা কি 9 10 না 11 চলবে? না, আজকে যেটা পড়াচ্ছি হচ্ছে কি হ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া, এটা হচ্ছে কি তোমার 9 10 সিলেবাসে ছিল এবং যেটা তোমাদের পড়ানো হয়েছিল না বলে তোমরা বলেছিলে, সেখান থেকেই পড়াচ্ছি, ঠিক আছে? ও তাহলে স্যার সাঁতরার বইটাই পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ, বলো কি কি বলছো আর? স্যার সাঁতরার বইটাতে বলছি যে পেয়ে যাবো তো? এই স্যাম্পল নোটস ক্লাসিফিকেশনটা টেলিগ্রামে পাঠানো আছে না শুধু হোয়াটসঅ্যাপে আছে স্যার? না না, টেলিগ্রামেও দেওয়া আছে, দেখবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটোতেই দেওয়া আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে? হ্যাঁ, দুটোতেই দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে? যারা মানে কি বলবো আর কি, এটা হচ্ছে কি তোমাদেরকে বলে রাখি, এই পরীক্ষাটাকে একটু তোমরা মানে সিরিয়াসলি নাও, ঠিক আছে? তার কারণ তোমরা জানো যে মাদ্রাসাটা দেখবে অনেকের হাতে কাজ দিয়ে বেরিয়ে গেছে, তোমরা তোমরা ফিডব্যাকও দিয়েছিলে যে 2 নাম্বার 1 নাম্বারের জন্য তোমরা পাও না। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটাকে সত্যি একটু সিরিয়াসলি নাও, কারণ এত তাড়াতাড়ি করে হচ্ছে, ঠিক আছে? যদি যে শিডিউলটা দেওয়া ওই ছিল, স্যার পিটি হবে এরকম কোনো খবর হয়েছে? না একটু দাঁড়িয়ে যাও কাল, কারণ এটা এটা এখন কন্ট্রোভার্সি ব্যাপার, ঠিক আছে? কারণ একটু দাঁড়িয়ে যাও, কালকে বা কালকে যদি নোটিফিকেশনটা চলে আসে আশা করি কনফার্ম বোঝা যাবে। তো যদি আহ, এই জন্য হচ্ছে কি এখন আপাতত পিচির প্রসঙ্গটা একদম তোলারই দরকার নেই, ঠিক আছে? কালকে নোটিফিকেশন আসুক তারপরে বলবো, কি বললাম বুঝতে পারলে? আজকে আপাতত এখন সাবজেক্টটাকে মাথায় রাখো, কারণ এখন তো বোঝা যাচ্ছে যে মনে হয় সাবজেক্টটাই শুরু হবে। তবে যদি পিটি হয় তাহলে সেটা কালকে আমরা জানতে পেরে যাব, তো তার জন্য আলাদাভাবে কথা বলবো, কি বললাম বুঝতে পেরেছো? আজকে হঠাৎ করে ওটা নিয়ে না কথা বলাটাই ভালো। কালকে স্যার নোটিফিকেশন দেবে না পরশু? শুনছি তো কালকেই আসবে, কালকে হচ্ছে রাতের দিকে চলে আসবে এরকম বলছি, দেখা যাক, কাল না হলে পরশু, কালকে আসবে বলছে সবাই। চলো তো ওখানে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো তো কি বললাম? হ্যাঁ, আর যেটা বলছিলাম সেটা তো তোমরা তো বলতে দিলে না, এবার তোমাদেরকে বলি। তো তোমাদের কাছে আহ তোমাদের কাছে হচ্ছে কি 11 12 বই আছে? 11 12 সবার কাছে আছে, নিচের যে বইটা, আছে স্যার। হ্যাঁ আছে। ঠিক আছে? আছে আছে, হ্যাঁ আছে স্যার। তো যাদের হচ্ছে কি দীর্ঘদিন পড়ার কোনো অভ্যাস ছিল না, ঠিক আছে? যাদের দীর্ঘদিন কোনো পড়ার অভ্যাস ছিল না, আমাদের যেহেতু রাতের বেলায় ক্লাস, ঠিক আছে? আমাদের রাতের বেলা, তোমরা দিনের বেলায়, হুম, যারা কেউ কিছু করো না ঘরেই শুধু থাকো, ঠিক আছে? ধরো কেউ কিছু করো না বলতে যারা টিউশনে কোনো পড়াও না বা কোনো কাজের সঙ্গে জড়িত নয়, ঠিক আছে? তোমরা কি করবে, দিনের বেলায় সকালে উঠে এই 11 12 বই যেটা আছে সেটা তুমি থরলি চ্যাপ্টার ধরে তুমি পড়ে যাবে, ঠিক আছে? যেমন বাচ্চাকালে তোমরা পড়তে না, আমরা পড়তাম তো বাচ্চাকালে ক্লাস 10 পর্যন্ত সকালে উঠে সবাই আমরা পড়তাম, দেখবে হচ্ছে কি আওয়াজ করে আমরা পড়তাম। ঠিক একইভাবে তোমাদেরকে আমি সবাইকে বলছি, আমার কথাটা হয়তো শুনতে কারোর হয়তো খারাপও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, তোমাকে বলছি শোনো, যে আমাদের আমরা যেটা পড়াচ্ছি এটা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে পড়াচ্ছি, ঠিক আছে? একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পড়াচ্ছি। তো এই তোমাদের হচ্ছে বেসিক এই জিনিসগুলো না এখন অনেকে ভুলে গেছে আর কি, এটা বাস্তব কথা। তো দেখবে তুমি, আমি যদি এখান থেকে জিজ্ঞাসা করি তো বেসিক জিনিস অনেকেই বলতে পারবে না। তো সেই জন্য তোমাদেরকে বলছি তোমরা সকালে উঠে, ঠিক আছে? আজ মানে কালকে থেকে, একদম কালকে সকালে থেকে, ঠিক আছে? সকালে উঠবে, উঠেই হচ্ছে কি তোমরা কি করবে না, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়বে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার রিডিং দিবে, কি করবে না রিডিং দেবে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার রিডিং দেবে, যার যত কাজ থাকুক না কেন মোটামুটি একটা করে চ্যাপ্টার সে প্রতিদিন পড়ে যাবে। বলছি স্যার এটা কি ওই এনসিআরটির বইটা ইংলিশ মিডিয়ামটা না বাংলাটা? তোমার কাছে যেটা আছে তুমি যদি বাংলা পড়তে অভ্যস্ত থাকো, নিট হচ্ছে কি তোমার, আমি নিটের জন্য বলছি বলতে তোমাকে এনসিআরটি কথা বলছি না, আমাদের বাংলা ভার্সনের যে সাঁতরা বা পারুল যে বইটা হয়,
ঠিক আছে, সাঁতরা থাকুক বা পারুল থাকুক বা যে কোনো অথারের যে নিচের যে বইটা হয় আমাদের, ঠিক আছে, তো সেই বই কথা বলছি আমি, এখানে এনসিআরটি কথা বলছি না, বুঝতে পেরেছো? তো তো 11, 11 12 নিট যেটা ওটা কি স্যার? একদম একদম 11 12-এ তোমরা যে বইটা পড়েছো বা এখন যে মার্কেটে যেটা পাওয়া যায়, ঠিক আছে, তো সেই বই তোমরা কি করবে, আশা করি সবার কাছে আছে যারা তোমরা চাকরি পরীক্ষার জন্য স্যার প্রস্তুতি এখন নিচ্ছ। তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, ছোট ছোট বই তো। আরে বাবা, এখন এর কথা বলছি না তোমাকে, তোমাকে এই এখন বলতে হচ্ছে কি 2025 সালের কথা তোমাকে বলছি। তোমাকে বলছি কি যে এই যে সাঁতরা বা হচ্ছে কি পারুলের যে বইটা তোমরা পড়েছো, বা তোমাদের এই যে কিছুদিন আগে যেটা মোটা একটা ভার্সনের বই পাওয়া যেত না, মানে 11-এর জন্য একটা আর হচ্ছে 12-এর জন্য একটা, পাওয়া যায় কি পাওয়া যায় না বলো? যায়, এরা তো হচ্ছে কি পুরো বোকা হয়ে গেছে এখন যে বাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস, তো সিলেবাসের তো মোটা বই পাওয়া যায়। যেমন তোমাদের হ্যাঁ আমি স্যার, বলছি পাওয়া কি, যায় তো, এখন আমি তো তোমাদেরকে নতুন বলছি বেরিয়েছে। আমাদের সময় 12-এর, ছিল স্যার বর্ধনশীল ভক্তর। হ্যাঁ বর্ধনশীল হতো, ঠিক আছে, বর্ধনশীল হতো হ্যাঁ, না, বর্তমান বর্তমান সিলেবাসটাই পড়ো না, বর্তমান সিলেবাসে ধরো তোমাকে বলে দিচ্ছি, 12-এর ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি থাকে, তোমার জীবের জনন থাকে, ঠিক আছে, তারপরে থাকে কি সপুষ্প উদ্ভিদের জনন, তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, তাই না, তারপরে জেনেটিক্স, তারপরে ইভলিউশন, এইভাবে থাকে। তো আবার 11-এর ক্ষেত্রেও থাকে যে জীবনের একক, তারপরে থাকবে হচ্ছে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স, তারপরে হচ্ছে জীবের ক্লাসিফিকেশন, উদ্ভিদ জগৎ, এরকম করে থাকে। তো তো সেই বইগুলো তোমাদের কাছে যার কাছে যেটা আছে তোমরা কি করবে, প্রথমে 11টা শুরু করলে 11-এর হচ্ছে কি প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়বে, রিডিং করে যাবে, ঠিক আছে, চুপচাপ করে রিডিং করে যাবে। তো তোমার হচ্ছে এইভাবে হচ্ছে কি দুটো প্রতিদিন, এখন প্রতিদিন হচ্ছে কি উঠে একটা করে চ্যাপ্টার তোমরা কিন্তু রিডিং করবে, ঠিক আছে। তার পাশাপাশি আমরা যেটা তো পড়াচ্ছি বা পড়াবো, যে নোটটা দেবো সেটা তো তোমরা পড়বেই, তার পাশাপাশি কিন্তু তোমাকে যদি পরীক্ষায় পাস করতে হয় এটা কিন্তু করো, কারণ অনেকের হচ্ছে বেসিক জিনিসটা ভুলে গেছে। এই জিনিসটা যদি তোমরা করো দেখবে সেই জিনিসটা তোমার আবার জিনিসটা মাথায় আসবে, এবং যে জিনিসটা পড়ানো হবে সেটা আবার দেখবে মাথায় চলে আসবে, বা জিনিসটা তুমি ক্যাচ করতে পারবে, ধরতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এটা কিন্তু যদি কেউ চাকরি পেতে চাইছো, এটাই কিন্তু মানে বলবো কি শেষ সুযোগ আর কি। কারণ এরপরে আবার কবে হবে কি না হবে কোনো দরকার নেই। যদি এই শিডিউল মেনে যদি তাড়াতাড়ি করে হয় তাহলে এই 2025 সালেই কিন্তু চাকরিটি তোমার হাতে আসবে, ঠিক আছে, যদি শিডিউলটা যদি প্রপারলি যদি সেই মতন যদি কাজ হয়, ঠিক আছে। তো এটা একটু সিরিয়াসলি নিজেকে করতেই হবে, যার যতই কাজ থাকুক না কেন, যারা তোমরা এই শিক্ষকতার জন্য স্বপ্ন দেখেছিলে, ঠিক আছে, তোমাকে কিন্তু এই জিনিসগুলো করতেই হবে, যেটা বলছি তোমরা মাথায় শোনো এবং এটাকে তোমরা ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে। এখন নিজের দায়িত্ব নিজেকে তোমাকে নিতে হবে, ঠিক আছে, এই কাজটা তোমরা করো। কেননা হচ্ছে কি বেসিক জিনিসটা হচ্ছে কি আগে ফিরিয়ে আনো, ঠিক আছে, সেটা একমাত্র আসবে কি করে, ঘরে একদম চুপচাপ করে রিডিং করে যাও 11 12-এর বইটা, ঠিক আছে। চলো, তার পাশাপাশি আমরা সোমবার থেকে যেটা শুরু করব, ঠিক আছে, সেই সোমবার থেকে যেটা শুরু করব একদম সিলেবাসের প্রথম থেকে এবং গোড়া থেকে, ঠিক আছে, একদম গোড়া থেকে, যেটা আমি স্যাম্পল যে পিডিএফটা তোমাকে দেখালাম এটা এইভাবেই শুরু হবে, ঠিক আছে, এবং তার সঙ্গে কোশ্চেন অ্যান্সার হবে। তো এটা কিন্তু করো সবাই, ঠিক আছে, আমি বারবার বলছি, এটা কিন্তু যেটা বললাম এটা শুনলে দেখবে তোমার হচ্ছে কি তুমি যে বেনিফিট পাবে সেটা পরে তুমি বুঝতে পারবে। যাই হোক, তাহলে আজকে আমরা একটু শুরু করে দিয়েছি তাহলে পড়া। আমরা আজকে পড়বো থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া তোমরা সবাই পড়েছো যে এই থ্যালাসেমিয়া হচ্ছে কি কি ধরনের ডিজিজ কি বলতে পারবে? থ্যালাসেমিয়া, অটোজোমাল প্রশ্ন। অটোজোমাল রিসেসিভ ডিজিজ, ঠিক আছে, অটোজোমাল রিসেসিভ ডিজিজ, অর্থাৎ এটা হচ্ছে অটোজোমের দ্বারা, অটোজোমের যদি ডিফেক্ট ঘটে তাহলে আমাদের থ্যালাসেমিয়াটা হয়, এবং এটা রিসেসিভ কন্ডিশনে হয়। এবার এই থ্যালাসেমিয়া কথাটা এসেছে গ্রিক শব্দ, তার কথা থেকে এসেছে না, থ্যালাসা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কি সমুদ্র থেকে, ঠিক আছে। এবার একে আমরা কুলিন এনিমিয়া আমরা বলে থাকি, তার কারণ হচ্ছে কি বিজ্ঞানী টমাস কুলি 1925 খ্রিস্টাব্দে উত্তর আমেরিকায় এই রোগের বিবরণ দেন বলে এটাকে আমরা কুলিন এনিমিয়া আমরা বলে থাকি, ঠিক আছে। বিজ্ঞানী যে কুলির নাম অনুসারে এটাকে আমরা কুলিস বা কুলিন এনিমিয়া আমরা বলে থাকি। এবারে এই থ্যালাসেমিয়া তোমরা বললে যে এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ, ঠিক আছে, অটোজোম দ্বারা বাহিত হয়। এবার এক্ষেত্রে তোমরা জানো যে থ্যালাসেমিয়া হলে বেসিক্যালি কি হয় না, আমাদের যে আরবিসি থাকে, আরবিসির মধ্যে একটা কম্পোনেন্ট থাকে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। তার নাম কি? হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিন হচ্ছে কি মেজর কম্পোনেন্ট হিসাবে কাজ করে আরবিসির ক্ষেত্রে। তো সেই আরবিসির ক্ষেত্রে যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন বেসিক্যালি স্ট্রাকচার
চেঞ্জ হয়ে যায় যদি থ্যালাসেমিয়া হয়ে থাকে। তার কারণ হচ্ছে তোমাদেরকে তোমরা জানো সবাই যে আমাদের আরবিসি আমাদের হিমোগ্লোবিনের স্ট্রাকচারে দু প্রকারের আমরা শৃঙ্খল দেখতে পাই। একটা আছে তোমার আলফা শৃঙ্খল, একটা বিটা শৃঙ্খল। অর্থাৎ একটা আলফা চেন থাকবে, একটা বিটা চেন থাকবে। তো সেই আলফা এবং বিটা, ঠিক আছে, এরা বেসিক্যালি কি হয় না, তারা হচ্ছে কি দুটো আলফা দুটো বিটা যখন তৈরি হয় তারা পরস্পর হচ্ছে কি যুক্ত হয়ে গিয়ে হিমোগ্লোবিন স্ট্রাকচারটাকে তৈরি করে। তো এবার যদি হচ্ছে কি কোনো কারণে অটোজোমাল রিসেসিভ কন্ডিশন চলে আসে, তাহলে এখানে কি হবে, হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে তাহলে আমরা কি দেখতে পাবো, আলটিমেট ওই হিমোগ্লোবিনের যে ফাংশন, হিমোগ্লোবিন বেসিক্যালি কি কাজ করতো না, O2 এবং CO2 কে ক্যারি করতো, তাহলে সেই কাজ করতে পারবে না। ফলে কি হবে না, শ্বাসকষ্টের তীব্র শ্বাসকষ্টের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ যখন হচ্ছে কি একটা ব্যক্তির ক্ষেত্রে থ্যালাসেমিয়া হবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রক্তে বা তার শরীরে অক্সিজেনের ডেফিসিয়েন্সি সে ফিল করবে, ঠিক আছে। তো সেটাকে আমরা থ্যালাসেমিয়া বলি। তো সেক্ষেত্রে বলছে তাহলে এটা এক ধরনের মারণ রোগ, ঠিক আছে, মারাত্মক রক্তাল্পতা সৃষ্টি করে এবং কি রোগীর ক্ষেত্রে মৃত্যু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখো বলছে আলফা থ্যালাসেমিয়া ঘটার কারণ হচ্ছে কি, মানে এই থ্যালাসেমিয়াকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, একটা আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। তো আলফা শৃঙ্খল বা আলফা যে চেন সেটা যদি কোনো কারণে সঠিকভাবে যদি গঠিত না হয়, তাহলে যে থ্যালাসেমিয়া হয় তাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলি। আর যদি বিটা শৃঙ্খল যদি গঠন ঠিকঠাক না হয়, তাহলে যে ডিজিজটা হয় তাকে আমরা বিটা থ্যালাসেমিয়া বলি। এবার দেখো বলছে থ্যালাসেমিয়ার উত্তরাধিকার সূত্র বলতে কি বুঝি না, বলছে যে এটা মেন্ডেলের উত্তরাধিকার বা মেন্ডেলের যে থিওরি সেটা মেনে চলে, ঠিক আছে। তো তার আগে তোমরা দেখে নাও যে এই যে আলফা থ্যালাসেমিয়া কথা বললাম, আলফা থ্যালাসেমিয়া যে তোমার আলফা চেন বা আলফা শৃঙ্খল তৈরি করার জন্য যে জিন, সেটা আমাদের 16 নম্বর ক্রোমোজোমে অবস্থান করে। ঠিক একইভাবে বিটা থ্যালাসেমিয়ার জন্য যে তোমার হচ্ছে কি বিটা বিটা চেন তৈরি করার জন্য যে জিন, সেটা আমাদের 11 নম্বর ক্রোমোজোমে থাকে, ঠিক আছে। তাহলে আলফা থ্যালাসেমিয়া 16 নম্বর ক্রোমোজোম এবং বিটা থ্যালাসেমিয়া 11 নম্বর ক্রোমোজোম, দুটো একসঙ্গে হয় না, হয় আলফা থ্যালাসেমিয়া হবে না তো বিটা থ্যালাসেমিয়া হবে। তাহলে যদি কারোর 16 নম্বর ক্রোমোজোমে ত্রুটি ঘটে তাহলে সেটা আলফা থ্যালাসেমিয়া হবে। যদি বিটা 11 নম্বর ক্রোমোজোমে যদি ত্রুটি ঘটে তাহলে তাহলে সেখানে বিটা থ্যালাসেমিয়া হবে। এবারে কি করে বুঝবে, কোনো ব্যক্তি কি করে বুঝবে, তাহলে তার লক্ষণ কি কি, যেমন দেখতে পাচ্ছ যে প্রথম যেটা দেখা যাবে সেটা হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে, এনিমিয়া। এবং বলছে দেখো চামড়া এবং মিউকাস পর্দা হলদে হলদে বা হলদেটে ভাব চলে আসবে, যকৃৎ এবং প্লীহা আকারে বড় হয়ে যাবে, ঠিক আছে, এবং রোগীর প্রকৃত বয়স থেকে ছোট মনে হবে, প্রকৃত বয়স যা হওয়া উচিত তার থেকে ছোট মনে হবে, এবং হাইপার প্লাস্টিক অস্থিমজ্জা গঠিত হবে, ঠিক আছে। এবার এখানে যদি আমরা আণবিক স্তরে থ্যালাসেমিয়ার যদি কারণ খুঁজি তাহলে কি দেখতে পাবো না, তাহলে দেখতে পাচ্ছ যে আণবিক স্তরে হাইপারপ্লাস্টিক অস্থিমজ্জাটা কি স্যার? হাইপার প্লাস্টিক অস্থিমজ্জা মানে আমরা বেসিক্যালি ডিজিজের ক্ষেত্রে 3টে ভাগে ভাগ করেছিলাম না, একটা হাইপার প্লাস্টিক, হাইপোপ্লাস্টিক আর হচ্ছে কি তোমার নিওপ্লাস্টিক। তো হাইপার প্লাস্টিক মানে যখন হচ্ছে কি কোনো দেখতে পাচ্ছ যে আহ, যখন হচ্ছে কি তোমার অস্থিমজ্জা থেকে তো আমাদের আরবিসিটা তৈরি হয়। তো সেক্ষেত্রে যখন হচ্ছে কি তোমার চেষ্টা করছে যে তোমার ব্লাড সেল তৈরি করার জন্য, কিন্তু সেক্ষেত্রে জিনের ত্রুটি থাকার কারণে তোমার কি হবে না, তোমার হচ্ছে কি আহ, ওই যে আরবিসি যেটা তৈরি হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ তৈরি হয়েছে, কারণ হিমোগ্লোবিনের গঠনের ক্ষেত্রে যে ইয়েটা তোমার যে শৃঙ্খলটা হচ্ছে কি তোমার সঠিক হচ্ছে না। তো সেক্ষেত্রে এই হাইপার প্লাস্টিক কন্ডিশন মানে আমরা তখনই বলবো যখন হচ্ছে কি তোমার আহ, তাদের হচ্ছে কি সংখ্যাটাকে বাড়ানোর জন্য সেই অর্গানটা যখন হচ্ছে কি সাইজে এনলার্জ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ যখন হচ্ছে কি স্ফীত হয়ে যায়, কোনো সেলের গ্রোথ যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা হাইপার প্লাস্টিক আমরা বলি। আর হাইপোপ্লাস্টিকের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম কি যখন সেলের সাইজ বা নর্মালের থেকে যখন সাইজটা ছোট হয়ে যায় তখন তাকে আমরা হাইপোপ্লাস্টিক বলি। তো এই জন্য অস্থিমজ্জাটা হাইপার প্লাস্টিক হওয়া মানে সেটা আকারে স্ফীত হয়ে যায়, কি বললাম বুঝতে পেরেছো তো, এনলার্জ হয়ে যাওয়া। চলো এবার হচ্ছে কি দেখো মলিকুলার স্তরে আমরা কি ত্রুটি দেখতে পাই। মলিকুলার স্তরে বলছে যে এমআরএনএ অণুর স্বল্পতা বা অস্থিরতা, মানে এমআরএনএ পরিমাণ কমে যাচ্ছে, এবং এখানে বলছে জিনের হচ্ছে কি ডিলিশন বা সাবস্টিটিউশন আমরা দেখতে পাই, ঠিক আছে। জিনের যেটা হচ্ছে কি তোমার এই যে বললাম 16 নম্বর বা 11 নম্বর ক্রোমোজোম, সেখানে জিনের হচ্ছে ডিলিশন কিংবা সাবস্টিটিউশন আমরা দেখতে পাই। এবং বলছে শৃঙ্খল সম্পূর্ণ হওয়ার পূর্বেই থেমে যায়, মানে একটা শৃঙ্খল মানে আলফা চেন বা বিটা চেন সেটা যখন কমপ্লিট হওয়ার আগেই কিন্তু তার কাজটা কিন্তু থেমে যায়। এবার বিটা থ্যালাসেমিয়া সৃষ্টির সময় আমরা কি দেখতে পাই, বলছে এই যে দেখো বিটা গ্লোবিন শৃঙ্খল গঠনের অনুপস্থিতি,
এবং বিটা গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষ হার হ্রাস পেয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে প্রকারভেদ যদি আমরা দেখি, তাহলে এটাকে দেখো দুটো ভাগে ভাগ করেছে, একটা বিটা থ্যালাসেমিয়া মেজর এবং একটা বিটা থ্যালাসেমিয়া মাইনর। ঠিক আছে, মানে বেসিক্যালি হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে কি তোমরা বুঝতে পারলে যে বিটা স্ট্র্যান্ড বা বিটা শৃঙ্খল তৈরি না হওয়া। তো সেটা আবার দুটো ভাগে ভাগ করানো হচ্ছে, একটা বিটা থ্যালাসেমিয়া মেজর এবং একটা বিটা থ্যালাসেমিয়া মাইনর। এবার বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, বলছে দেখো বিটা গ্লোবিন শৃঙ্খল সংশ্লেষের জন্য দায়ী উভয় জিনই ত্রুটি দেখা যায়। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে কি তোমার বিটা শৃঙ্খল তৈরি করার জন্য যে দায়ী যে জিন, ঠিক আছে, তাহলে তখন হচ্ছে কি সেই উভয় জিন যদি হচ্ছে কি তোমার ত্রুটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বলছে হোমোজাইগাস অবস্থা তৈরি হয়। ঠিক আছে, এবং তখন হচ্ছে কি আমরা তাকে বিটা থ্যালাসেমিয়া মেজর বলি। আর যদি হচ্ছে কি তোমার বলছে যে বিটা থ্যালাসেমিয়া মাইনর কখন হবে না, দুটো জিনের মধ্যে একটা আছে কাজ করবে, একটা কাজ করবে না, তখন আমরা তাকে হেটেরোজাইগাস অবস্থা বলি। আর তখন তাকে আমরা এটাকে আলাদা একটা নামে বলি, বিটা থ্যালাসেমিয়া ট্রেড বলি। ঠিক আছে, তাহলে এই বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দুটো ভাগ আছে, এটা বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর। এবার দুটোর নাম দেখে তোমাদের মনে হচ্ছে যে কোনটা বেশি ক্ষতিকারক, বলো দেখি, যে বিটা থ্যালাসেমিয়া মেজর বেশি ক্ষতিকারক নাকি বিটা থ্যালাসেমিয়া মাইনর বেশি ক্ষতিকারক? স্যার মেজরটা ক্ষতিকারক হবে বেশি। মেজরটা বেশি, কারণ দুটো মেজরটা দেখতে বেশি পাচ্ছ যে হ্যাঁ, তো হোমোজাইগাস হয়ে যাওয়ার কারণে সেখানে শৃঙ্খলটা একদম তৈরি হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে, বা পুরো শৃঙ্খল তৈরি হয় না। এবার আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা এখানে যে অনেকগুলো ভাগ আছে। তো দেখতে পাচ্ছ যেমন আহ, একটা রয়েছে দেখো নীরব বাহক, একটা রয়েছে আলফা থ্যালাসেমিয়া ট্রেট, একটা হিমোগ্লোবিন এইচ রোগ, এবং এটা হাইড্রোপস ফিটালিস। ঠিক আছে, হাইড্রোপস ফিটালিস এটা তোমরা আগেও তোমরা শুনেছো, তাই না? তো এই যে এই চারটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। তো ভালো করে দেখো, যেটা নীরব বাহক বলছে যে এক্ষেত্রে কোনো মিসিং জিনের সংখ্যা 1, কোনো উপসর্গ দেখা যায় না। ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি যে ও কেরিয়ার, কিন্তু হচ্ছে কি সেটা আমরা মানে কেরিয়ার কন্ডিশনে থাকে। ঠিক আছে, থ্যালাসেমিয়ার কেরি, সে কেরিয়ারের ক্ষেত্রে দেখবে তুমি বাহ্যিকভাবে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, তাহলে বাহ্যিকভাবে বুঝতে পারবে না যে সে হচ্ছে কেরিয়ার বলে, কারণ তার মধ্যে হচ্ছে কি তোমরা জানো, যেহেতু আমরা রিসেসি বলছি, তাহলে এই যে দেখো এইটা ক্যাপিটালেও থাকতে পারে, ক্যাপিটালে স্মলে থাকতে পারে, বা স্মলে থাকতে পারে। তো তোমরা জানো যে এইটা হচ্ছে কি তোমার নর্মাল, এইটা হচ্ছে তোমার ডিজিজ, আর এটা হচ্ছে তোমার কেরিয়ার। তো এইরকম জিনোটাইপ হিসাবে থাকলে তখন হচ্ছে কি সে কি হবে, নিরবাহক হয়ে যাবে। ঠিক আছে, নিরবাহক মানে হচ্ছে কি সে মানে কেরিয়ার হিসাবে কাজ করছে, কিন্তু তার কোনো উপসর্গ দেখা যাবে না। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়া ট্রেট কি বলছে, যে মিসিং জিনের সংখ্যা আছে 2, অর্থাৎ দুটি আলফা জিনই হচ্ছে মিসিং, তখন মাইনর অ্যানিমিয়া আমরা দেখতে পাই। ঠিক আছে, মাইনর অ্যানিমিয়া আমরা দেখতে পাই। আর হিমোগ্লোবিন এইচ রোগ বলছে কি না, বলছে মিসিং জিনের সংখ্যা আছে কি 3, তো দুটি আলফা 1 এবং একটি আলফা 2। ঠিক আছে, তাহলে মিসিং জিনের সংখ্যা যদি 3 হয়, তাহলে দুটি আলফা 1 এবং একটি আলফা 2 হচ্ছে মিসিং হয়ে যায়। হ্যাঁ, হালকা থেকে মডারেট অ্যানিমিয়া হয়। আর যেটা হাইড্রোপস ফিটালিসের ক্ষেত্রে বলছে যে 4টি জিনটাই হচ্ছে মিসিং হয়ে যায়, অর্থাৎ দুটি আলফা এবং দুটো দুটো হচ্ছে কি তোমার আলফা 1 এবং দুটো বিটা তোমার আলফা 2। ঠিক আছে, দুটোই হচ্ছে মানে 4টা হচ্ছে কি তোমার হচ্ছে কি জিনই মিসিং হয়ে যায়, তখন হচ্ছে বলছে তাহলে তার ক্ষেত্রে টোটালি হিমোগ্লোবিনটাই তৈরি হতে পারবে না। তো সেক্ষেত্রে জন্মকালেই ফিটাসের মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যেমন করে দেখলাম যে বিটা থ্যালাসেমিয়া দুটো ভাগ, একটা বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনর, কিন্তু এখানে দেখলে আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 4টি ভাগ, একটা আছে তোমার নীরব বাহক, একটা আলফা থ্যালাসেমিয়া ট্রেট, একটা হিমোগ্লোবিন এইচ রোগ, এবং এটা হাইড্রোপস ফিটালিস। ঠিক আছে, দেখো এবার এবার আমরা দেখছি, দেখো প্রোকোট আলফা থেল এবং তোমার হচ্ছে কি প্রোকোট বিটা থেলকে আমরা কিভাবে হচ্ছে কি সংকেত দিয়ে হচ্ছে কি লিখি। তো যদি হচ্ছে কি প্রোকোট হয়, তাহলে দেখতে পাচ্ছ যদি প্রোকোট মানে ডোমিনেন্ট হচ্ছে আলফা থ্যালাসেমিয়া যদি হয়, তাহলে আলফা থেল প্লাস। আর যদি হচ্ছে কি তোমার বিটা থ্যালাসেমিয়া হয়, তাহলে বিটা থেল প্লাস আমরা এইটাকে সংকেতে লিখে দিই। আর যদি প্রচ্ছন্ন কন্ডিশনে থাকে, তাহলে সেই একইভাবে প্রচ্ছন্ন আলফা থ্যালাসেমিয়াকে আমরা আলফা থেল, আর হচ্ছে কি বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে একটা মাইনাস দিয়ে আমরা কথা লিখি, আর বিটা থেল মাইনাস হিসাবে আমরা প্রকাশ করি। চলো, এবার হচ্ছে কি তোমাদের এখানে দেওয়া নেই, আমি একটু তোমাদেরকে করে দেখাচ্ছি। ধরো তোমাদেরকে যদি বলে, এখান থেকে পরীক্ষা আসতে পারে যে তোমাদেরকে বললো যে এই তোমার থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, ঠিক আছে, পিতা এবং মাতা, ঠিক আছে, ফাদার হচ্ছে কি ধরো বলে দিল যে ফাদার হচ্ছে কি তোমার আর মাদার, ঠিক আছে, এদের হচ্ছে কি তোমার বলে দিল, কি বলবে না, পিতা হচ্ছে কি তোমার ধরো কেরিয়ার বলে দিল, মাতা হচ্ছে কি তোমার পিতা এবং মাতা দুজনেই কেরিয়ার, পিতা এবং মাতা দুজনেই কেরিয়ার।
কিসের কেরিয়ার না থ্যালাসেমিয়ার হচ্ছে কেরিয়ার, থ্যালাসেমিয়ার কেরিয়ার হিসাবে কাজ করছে। তাহলে সেক্ষেত্রে যদি তোমাকে বলে যে মানে সন্তানদের হচ্ছে কি থ্যালাসেমিয়ার সম্ভাবনা কি আছে, তাহলে তুমি কি করে বার করবে? তাহলে হচ্ছে কি তোমার এক্ষেত্রে তোমাকে কি করবে, দেখো ফাদারের যেহেতু এটা থ্যালাসেমিয়া, তাহলে অটোজোমাল রিসেসিভ কন্ডিশন। তাহলে অটোজোমাল রিসেসিভ কন্ডিশন মানে বাবা কেরিয়ার, মানে এর জিনোটাইপ কি হবে ক্যাপিটাল স্মল এ, মায়ের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে ক্যাপিটাল স্মল এ। ঠিক আছে, এগুলো কেরিয়ার হয়ে যাচ্ছে, যেহেতু যেহেতু কেরিয়ার বলেছে, বাবা মা দুজনই কেরিয়ার। তাহলে এদের যখন গেমেট তৈরি হবে, তাহলে ক্যাপিটালে এবং স্মলে আলাদা হবে, এখানেও ক্যাপিটালে স্মলে আলাদা হবে। তাহলে যখন হচ্ছে কি দেখো চারটি গেমেট তৈরি হচ্ছে এখানে, তাহলে একটা হবে ক্যাপিটালে ক্যাপিটালে, ক্যাপিটালে স্মলে এবং স্মলে স্মলে তৈরি হবে। তাহলে দেখো চারটি সন্তানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম জন যেটা হবে সে একদম পুরো নর্মাল হবে, দুজন হচ্ছে কি তোমার কেরিয়ার আসবে, এবং চতুর্থ যে দেখতে পাচ্ছ স্মলে এ কিন্তু হচ্ছে কি তোমার থ্যালাসেমিয়া কন্ডিশন কিন্তু চলে আসবে। তাহলে এই জন্য দেখবে বিয়ে করার আগে কি করতে হয় না, ব্লাড টেস্ট করতে হয়, বিশেষ করে এই যেমন থ্যালাসেমিয়া হিমোফিলিয়া আসে কিন্তু, বুঝতে পারলে? তাহলে যদি দুজন মানে কারণ কেরিয়াররা হচ্ছে পুরো স্বাভাবিক কন্ডিশনে ঘুরছে, তো সেক্ষেত্রে বোঝা যায় না। তাহলে দুজন যদি হচ্ছে কেরিয়ার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে চারটি যদি সন্তানের মধ্যে দেখো একটাই কিন্তু একটা প্রবাবিলিটি আছে হিমোফিলিয়া আসার জন্য। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে এইভাবে আমরা করবো। এবারে বাকি যদি তোমাদেরকে বলা হয়, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে ক্যাপিটালে এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, ক্যাপিটালে স্মলে হচ্ছে এটা কেরিয়ার কন্ডিশন, এবং স্মলে হচ্ছে তোমার একটা ডিজিজ কন্ডিশন। ঠিক আছে, তাহলে তোমাকে যাই দিক না কেন আশা করি তুমি এখানে বসাতে পারবে, বা এখান থেকে তোমাকে দিবে যে খাতাটা দিল। বলছি স্যার, হ্যাঁ বলো। ওই যে ওটা ওই থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কেরিয়ার হয় না মাইনর না মেজর হয়? হ্যাঁ কি বলছো বলো। বলছি স্যার ওটা ওই মাইনর মেজরের ব্যাপারটা আসছে না ওই কেরিয়ার আর ওই পকেটের না, ব্যাপারটা আসছে? তোমাকে হচ্ছে কেরিয়ার হচ্ছে কি তোমাকে বলতে পারে হোমোজাইগাস ডোমিনেন্ট বা হোমোজাইগাস রিসেসিভ দিয়েও দিতে পারে। ঠিক আছে, কিংবা তোমাকে হচ্ছে কি থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া মাইনর দিয়েও দিতে পারে। কি বললাম বুঝতে পারলে? কিংবা হোমোজাইগাস ডোমিনেন্ট হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনও দিতে পারে, কারণ যেহেতু এটা অটোজোমাল, যেহেতু হচ্ছে কি তোমার ডিজিজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে তুমি যেটা বলছো সেই কন্ডিশনও দিতে পারে। ঠিক আছে, কিংবা আমি যেটা বললাম এই কন্ডিশনও দিতে পারে। থ্যালাসেমিয়া মেজর আর মাইনর দিয়ে একটা দেখিয়ে দিন না। ওই সেই একই ভাবে যদি হচ্ছে কি তোমার মেজর হয় আর মাইনর হয়, তাহলে সেক্ষেত্রে সেই মেজরের ক্ষেত্রে হচ্ছে কি আলফা থেল প্লাস, তোমার হচ্ছে আলফা থেল প্লাস হবে। আর যদি মাইনর হয় তাহলে হচ্ছে আলফা থেল মাইনাস হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি করে নিতে পারবে ওই যেটাকে আমি ক্যাপিটালকে লিখছি। ঠিক আছে, তাহলে এই যে তোমার ধরো আলফা থেল প্লাস আর আলফা থেল প্লাস, এটা হচ্ছে তোমার হচ্ছে কি হবে না, এটা হচ্ছে তোমার মেজর, আলফা থেল মেজর। আর মাইনরের ক্ষেত্রে আলফা থেল মাইনাস। আর যদি হচ্ছে কি তোমার আহ কি বলবো হেটারোজাইগাস যদি হয়, তাহলে আলফা থেল মাইনাস হয়ে যাবে তখন। কি বললাম বুঝতে পারো? চলো। আরেকটা জিনিস স্যার বলছে যে 4টা অপত্য তৈরি হচ্ছে, এরকম ব্যাপারটা নয় যে 4 নম্বর সন্তানটাই হবে, মানে মানে এটা তো প্রবাবিলিটি, মানে 4 নম্বর নয় যে মানে প্রথম তিনজন হবে না তা 4 নম্বরে হবে, এমনটা নয়। তাদের মধ্যে যে কেউ আসতে পারে, প্রথম জন হতে পারে, কিন্তু দ্বিতীয় জন একটা হতে পারে। প্রজন্ম হতে পারে আর কি, একটা হ্যাঁ, একটা বাচ্চার একদম একদম ঠিক ঠিক। দেখো এবার বলছে, দেখো হিমোফিলিয়া, তোমরা জানো যে হিমোফিলিয়া আছে কি তোমার প্রথম জানো যে এটা আছে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, তাই না? এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ। ঠিক আছে, রিসেসিভ ডিজিজ। যেমন তোমরা দেখলে যে এখানে যে হিমোফিলিয়া থ্যালাসেমিয়ার ক্ষেত্রে অটোজোমাল রিসেসিভ, এটা কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভ। তো এই হিমোফিলিয়া বলছে বিজ্ঞানী জন অটো তিনি প্রথম হচ্ছে কি এটাকে ডিসকভার করেন। আর তোমাদেরকে বললাম যে এক্স ক্রোমোজোমের মিউটেশনের কারণে এটা ঘটে থাকে। এবার হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হয় না, তোমরা জানো যে যেহেতু এটা এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন ঘটিত জিন ঘটিত ডিজিজ, এবং এখানে কি হয় না যদি কোনো জায়গায় কেটে যায়, তো কাটা স্থান দিয়ে হচ্ছে কি রক্ত জমাট বাঁধে না, কন্টিনিউ ব্লাড ফ্লো হতে থাকে। তো এর কারণ তোমরা জানো যে এই যে তোমার হচ্ছে কি যে তোমার বেসিক্যালি আমাদের যে এই যে এক্স ক্রোমোজোমের যে এক্স লিঙ্ক যে ডিজিজ যেটাকে আমরা বলছি, তো সেই জিনটা বেসিক্যালি পার্টিকুলারলি কি তৈরি করে, আমাদের যে ব্লাড কোয়াগুলেটিং যে ফ্যাক্টর হচ্ছে কি তোমার 8 এবং ফ্যাক্টর 9। তো হিমোফিলিয়া এর ক্ষেত্রে ফ্যাক্টর 8 আর হিমোফিলিয়া বি ক্ষেত্রে ফ্যাক্টর 9, এই দুটো ফ্যাক্টর যদি মিসিং হয়ে যায়, তাহলে আমাদের ব্লাড কোয়াগুলেশনটা হয় না। তো এই কারণে কি হয় না, যে ব্যক্তির হিমোফিলিয়া হয়, তো সেক্ষেত্রে সেই ব্যক্তির কাটা স্থান দিয়ে ব্লাডটা কন্টিনিউ রিলিজ হতে থাকে, বেরিয়ে যেতে থাকে। তো এই কারণে হচ্ছে কি সহজে হচ্ছে সেটা রক্ত সঞ্চালন ঘটে না।
তো যার কারণে হচ্ছে কি সে মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা স্যার এখানে একটা কোশ্চেন আছে, রয়্যাল হিমোফিলিয়াটা এ কে বলে না বি কে বলে? রয়্যাল হিমোফিলিয়াটা হচ্ছে কি তোমরা দেখেছো যে আহ, 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 কোনো কোনো জায়গায় হচ্ছে কি তোমার বিভিন্ন রকম থাকে। তো রয়্যাল হিমোফিলিয়া আমরা হিমোফিলিয়া এটাকে আমরা বলি, ঠিক আছে, হিমোফিলিয়া এটা। কারণ হিমোফিলিয়া এটাই হচ্ছে কি তোমার যেটা বেসিক্যালি রানী এলিজাবেথের যে তোমার হচ্ছে ফ্যামিলির মধ্যে দেখা যায়। তো এই জন্য রয়্যাল হিমোফিলিয়া আমরা হিমোফিলিয়া এটাকে বলি। তোমরা হয়তো কোনো কোনো জায়গায় বি দেখেছো, কিন্তু এটা সঠিক উত্তর হচ্ছে কি হ্যাঁ তোমার। স্যার, ওটাই আর কি, ওই জন্য কনফিউজ হয়ে যায়। হুম হুম হুম। দেখো দেখো এবারে এবারে দেখো তাহলে যেটা আমরা বলছিলাম, দেখো তাহলে এখানে হিমোফিলিয়া তাহলে দু প্রকারের হচ্ছে, একটা হিমোফিলিয়া এ, একটা হিমোফিলিয়া বি। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া এর কারণ কি বললাম না, যদি হচ্ছে কি তোমার ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার এইচ, এই ফ্যাক্টরটা যদি হচ্ছে অনুপস্থিত হয়ে যায়, তাহলে তখন সেটাকে আমরা হিমোফিলিয়া এ বলি, বা এটাকে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর হিসাবে আমরা বলে থাকি। আর যেটা হিমোফিলিয়া বি, এটা হচ্ছে তোমরা জানো যে ফ্যাক্টর 9, এটাকে আমরা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন ফ্যাক্টর আমরা বলে থাকি, বা ক্রিসমাস ফ্যাক্টর বলে থাকি। তো এটার কারণে হচ্ছে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে তোমার হচ্ছে হিমোফিলিয়া বি হয়। এবার দেখো, তো এখানে ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে হিমোফিলিয়া এটা বেশি মারাত্মক আর হিমোফিলিয়া বিটা কম মারাত্মক। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো বলছে আরেকটা রয়েছে, দেখো হিমোফিলিয়া সি। এটাও তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমার হচ্ছে কি অটোজম ঘটিত। ঠিক আছে, এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি আলাদা অটোজম ঘটিত হয়, এবং এটা হচ্ছে তোমার ফ্যাক্টর তোমার হচ্ছে কি 11 যে ফ্যাক্টর সেটা অনুপস্থিত থাকে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের আলোচনার বিষয় নয়। এবার এটাকে আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার বলি। মানে এই যে দেখতে পাচ্ছ আহ, এই এই যে তোমার হচ্ছে কি তোমার এই যে কি বলবো, যে এই যে তোমার এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, এটাকে আমরা কি বলছি না ক্রিস ক্রস উত্তরাধিকার। কি বলি আমরা? ক্রিস ক্রস উত্তরাধিকার। কেমন? তো সেক্ষেত্রে এই ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে তোমরা জানো যে যখন কোনো বৈশিষ্ট্য, পিতার বৈশিষ্ট্যগুলি কন্যার মাধ্যমে দৌহিত্রে, দৌহিত্র মানে কি গো, নাতি না নাতনি? দৌহিত্র মানে হচ্ছে কি তোমার নাতি। নাতি। নাতি নাতি হবে স্যার। তাহলে নাতি পিতার দৌহিত্র মানে বৈশিষ্ট্য নাতি, দৌহিত্রা নাতি, নাতি। হলে নাতনি হবে। দেখো তাহলে পিতার বৈশিষ্ট্য কন্যার মাধ্যমে নাতিতে, আর মাতার বৈশিষ্ট্য পুত্রের মাধ্যমে নাতনিতে তোমার সঞ্চারিত হচ্ছে। তো এটাকে আমরা কি বলি? ক্রিস ক্রস উত্তরাধিকার। তাহলে এই ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে কি আমরা কার ক্ষেত্রে দেখতে পাই না, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ যে ক্ষেত্রে দেখতে পাবে, তাহলে যদি পিতার হয় তাহলে সেটা তার কন্যার হবে না, তার হচ্ছে কি তোমার নাতিতে হবে। আর যদি মাতার থাকে তাহলে তার পুত্রের না হয়, তার সেখানে নাতনিদের সে বৈশিষ্ট্যটা সঞ্চারিত হবে। ঠিক আছে, চলো এবার বলছে যেহেতু হচ্ছে কি তোমরা বুঝতেই পারছো যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, তাহলে তোমরাই বলো যে মেল যারা তাদের ক্ষেত্রে কি হয় না এক্স ওয়াই কন্ডিশন থাকে, ফিমেল যারা থাকে তাহলে এক্স এক্স কন্ডিশন থাকে। তাহলে সেক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যেহেতু একটাই এক্স আছে, তাহলে সেটাই যদি হচ্ছে কি তোমার এফেক্টেড হয়, তাহলে হয় ডিজিজ হবে, নতুবা হচ্ছে কি তোমার নর্মাল নর্মাল হবে। হবে। তাহলে কোনো কেরিয়ার হতে পারবে না। কিন্তু যদি ফিমেলের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স আছে, তাহলে সে তিনটি হতে পারে, হয় নর্মাল হবে যদি দুটো নর্মাল থাকে, যদি একটা আছে এফেক্টেড থাকে একটা নর্মাল থাকে, তাহলে কেরিয়ার হয়ে যাবে, দুটো হচ্ছে এফেক্টেড হয়ে গেলে তাহলে ডিজিজ হয়ে যাবে। তো এই জন্য মনে রাখবে যে কোনো হচ্ছে কি তোমার আহ যে কোনো হচ্ছে কি তোমার এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, তোমার হচ্ছে কি আহ আমরা এটাই দেখতে পাই হচ্ছে কি তোমার যে তোমার হচ্ছে কি আমরা এটাই দেখতে পাবো যে হচ্ছে কি এটা ফিমেলরা হচ্ছে কি তোমার নর্মাল এরিয়ার এবং এফেক্টেড হয়, আর যারা মেল তারা হচ্ছে কি নর্মাল কিংবা এফেক্টেড হবে। চলো এবার হচ্ছে কি দেখো, এবার বলছে স্ত্রীলোকের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোম একটি জিন থাকলেও হিমোফিলিয়া সৃষ্টি হয় না। কারণ এই যে তোমাদেরকে বললাম, কারণ আর একটা জিন হচ্ছে কি তোমার সাফিসিয়েন্ট, সেটা কি করছে না তোমার পছন্দের জিনটাকে কি করবে, সাপ্রেস করে দেবে। তো সেক্ষেত্রে তারা কেরিয়ার হবে কিন্তু সেটা এফেক্টেড হবে না। চলো এবারে তোমরা নিশ্চয়ই এটাও করেছো, ঠিক আছে, এগুলো তোমরা করেছো। দেখো এখানে দিয়েছে যে যে মহিলা বাহক মানে কেরিয়ার, আর হচ্ছে পুরুষ হচ্ছে হিমোফিলিক। তো দেখতে পাচ্ছ এখানে তোমার এখানে বলে দিয়েছে যে এইচ প্লাস জিনটা হচ্ছে কি তোমার স্বাভাবিক জিন, আর স্মল এইচটা হচ্ছে কি তোমার হিমোফিলিক জিন। তাহলে দেখতে পাচ্ছ এখানে যেটা এইটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে যখন এই দাগটা আছে মানে এটা এক্স,
আর যখন হচ্ছে এরকম বাঁকা আছে মানে এটা ওয়াই। ঠিক আছে, এটাকে জাস্ট এক্স ওয়াইটাকে ডিনোট করার জন্য করা হয়েছে। তো তোমরা এখানে এরকমও লিখতে পারো যে এক্স এইচ প্লাস এক্স হচ্ছে কি স্মল এইচ, আর এটাকে তুমি লিখতে পারো এক্স স্মল এইচ আর ওয়াই লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটাকে তুমি এভাবেও লিখতে পারো আর এটাকে তুমি এটা ভাবে লিখতে পারো, ঘাবড়ে কিছু কারণ নেই। ঠিক আছে, তুমি এটাকেও লিখতে পারো। এবারে কি দেখো, তাহলে যদি মহিলা যদি বাহক বা কেরিয়ার হয়, পুরুষ যদি হিমোফিলিক হয়, তাহলে সেক্ষেত্রে বলছি যে কি হতে পারে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে দুটো আলাদা তোমার হচ্ছে কি এলিল রয়েছে। তাহলে আলাদা এলিলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দেখো আলাদা এলিলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে এখানে দুটো আলাদা আলাদা জিন তৈরি হবে। এক মিনিট দেখো, দেখো তাহলে দুটো আলাদা জিন তৈরি হবে। একটা কি আসবে না, একটা আসবে হচ্ছে কি তোমার এখানে এক্স এইচ প্লাস আসবে, দেখো এক্স এইচ প্লাস এসছে, আর এটা আছে কি এক্স স্মল এইচ এসছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আছে কি এক্স এইচ আর একটা আছে ওয়াই এস। ঠিক আছে, তো এখানে যদি আমরা দেখি তাহলে এই যে এক্স এইচ এর সঙ্গে দেখো এটার সঙ্গে ভার্টিলাইজ হলে তাহলে এইচ প্লাস এইচ, এটার সঙ্গে এটা হলে হচ্ছে কি তোমার এইচ প্লাস ওয়াই, এটার সঙ্গে এটা হলে এইচ এইচ, এটার সঙ্গে এটা হলে এইচ আর ওয়াই। এবারে তোমরাই বলো, তাহলে আমি এটাকে লিখে দিচ্ছি এইভাবেই। তাহলে এক্স স্মল এইচ এক্স এইচ, এটা আছে তোমার এক্স স্মল এইচ প্লাস ওয়াই, এটা হচ্ছে কি তোমার এক্স স্মল এইচ, এটা হচ্ছে কি তোমার এক্স স্মল এইচ ওয়াই। ঠিক আছে, তোমরা এটাও লিখতে পারো, এইভাবেই লিখতে পারো। তাহলে দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে একটা এইচ প্লাস, এটা আছে কি তোমার এইচ প্লাসটা অলরেডি বলে দিয়েছে যে হিমোফিলিক জিন, আর স্মল এইচটা হচ্ছে স্বাভাবিক জিন। ঠিক আছে, সরি, এইচ প্লাসটাকে বলেছে স্বাভাবিক জিন আর স্মল এইচটাকে বলেছে হিমোফিলিক জিন। তাহলে তোমরাই বলো, তাহলে এখানে এটা এটা হয়ে যাবে, দেখো কন্যা বাহক হয়ে গেছে, দেখো এই জন্য কন্যা বাহক হয়ে গেছে। এটা দেখো এইচ প্লাসটা কি বলেছে, এইচ প্লাসটা হচ্ছে কি তোমার স্বাভাবিক, এই জন্য স্বাভাবিক পুত্র হয়েছে, দেখো এখানে স্বাভাবিক পুত্র। আর এখানে দেখো এইচ স্মল এইচটা হচ্ছে তোমার হিমোফিলিক বলেছে, এই জন্য দেখো হিমোফিলিক কন্যা হয়েছে আর হিমোফিলিক পুত্র হয়েছে। তাহলে যদি, ঠিক আছে, মা যদি বাহক হয়, পুরুষ যদি হিমোফিলিক হয়, ঠিক আছে, হিমোফিলিয়ার ক্ষেত্রে, তাহলে দেখতে পাচ্ছ যে 25% কন্যা হচ্ছে কি তোমার বাহক হবে, 25% পুত্র হচ্ছে স্বাভাবিক হবে, 25% কন্যা হিমোফিলিক হবে এবং 25% হচ্ছে পুত্র হিমোফিলিক হবে। ঠিক আছে, এগুলো তোমরা করেছো বা পারবে। ঠিক আছে, জাস্ট হচ্ছে কি তোমরা রিভাইজ করে নিলেই জিনিসটা বুঝে যাবে। তাই তো, এটা বুঝতে পারবে তো। এটা এখানে তোমার বাহক না বলে তোমাকে যা কিছু দিতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে মেলের ক্ষেত্রে মেল, তাহলে এক্স, আমি এই এইচ প্লাস আর এইচ দিয়েই করছি। তাহলে মেলের ক্ষেত্রে এইচ প্লাস ওয়াই থাকলে এটা কি হয়ে যাবে নর্মাল, আর এক্স স্মল এইচ ওয়াই থাকলে হচ্ছে কি তোমার ডিজিজ হয়ে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে এক্স এইচ প্লাস থাকলে নর্মাল, এক্স এইচ প্লাস এক্স এইচ থাকলে হচ্ছে কেরিয়ার, আর এক্স এইচ থাকলে হচ্ছে কি হবে তোমার হচ্ছে হিমোফিলিয়া মানে ডিজিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের মনে রাখলেই হয়ে গেল, এই জিনিসটা মনে রাখলে এবারে যাই দিক না কেন তোমাকে মেল ফিমেলের ক্ষেত্রে তুমি এখানে জিনোটাই বসিয়ে তুমি করতে পারবে। তাই তো, পারবে তো, এগুলো পারবে তো করতে। স্যার বলছি এই কাজটা স্বাভাবিক আর নর্মাল এইজটা হিমোফিলিক, তাই তো? এই যে এখানে লেখা আছে বাবা, তোমাকে তুমি যেটাই ডিনোট করবে সেটাই করে স্যার দেবে। ছোট এইজ দিয়েছেন তো, হ্যাঁ, প্লাস না এইজ হবে। স্মল এইচটা আছে কি হিমোফিলিক জিন আর এইচ প্লাসটা স্বাভাবিক জিন। তো এখানে দেখো এই জন্য আমি এখানে এইচ প্লাস এক্স এইচ প্লাস ওয়াই লিখেছি নর্মাল, এক্স স্মল এইচ ওয়াই লিখেছি ডিজিজ। তোমার কি সমস্যা বলো, তুমি কি বলতে চাইছো বলো। ওটা এই মানে এইচ এর উপরে যখন মাথায় আবার এই সরি এক্স এর উপরে যখন এইচ থাকছে, তাহলে কি ওইটা কি বোঝাচ্ছে? এটা যদি এইচ এর পরে আবার যখন প্লাস থাকবে তারপরে, আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ প্লাস চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে ঠিক আছে, মানে এক্স এইচ প্লাস ওয়াই সমান নরমাল। একদম। এবার বলছি দেখো, এবার বলছে যে স্বাভাবিক পিতা মাতার মধ্যে হিমোফিলিয়ার সন্তান আসার সম্ভাবনা কি আছে। দেখো বলছে স্বাভাবিক পিতা মাতার মধ্যে হিমোফিলিয়ার হওয়ার সম্ভাবনা। তো বলছে স্বাভাবিক পিতার সঙ্গে স্বাভাবিক তোমার হচ্ছে বাহক মাতার বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে দেখো 50% হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, মানে এখানে স্বাভাবিক বলতে সেই অর্থে বলেছে যে কি, দেখো বলছে এই যে স্বাভাবিক পিতা মাতা বলতে তুমি বাইরের দিক থেকে স্বাভাবিক দেখতে পাচ্ছ, কিন্তু যদি কেরিয়ার হয়ে যায় তুমি দেখতে পাচ্ছ স্বাভাবিক পিতা যদি হচ্ছে কি কেরিয়ার মাতাকে যদি বিয়ে করে, স্বাভাবিক বাহক বলেছে তো ওটা। ওই যে স্বাভাবিক বাহক মানে বাহকই ধরবো ওটা।
ও একদম একদম স্যার আমি সেটাই বলছি। স্যার হুম বলছি এই হিমোফিলিয়ার মা তো অলওয়েজ কেরিয়ার হবে, বাবা তো কোনোদিনও কেরিয়ার হতেই পারবে না, কারণ একদম বাবা একদম তো অলওয়েজ না, একদম বাবা হচ্ছে বাবা তো স্বাভাবিক হবে। একদম হবে, এটা তো অটোসোমাল ডিজিজ। না না না, এটা এটা হিমোফিলিয়া না, এক্স এটা লিঙ্ক তো বলা এক্স হয়, লিঙ্কড। এক্স লিঙ্ক রিসেসিভ। বাবা বাবা অলওয়েজ শো করে দেবে ব্যাপারটা। একদম 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 ঠিকই বলেছো, যে বলছে ধরো স্যার কণাটা তোমাকে, থ্যালাসেমিয়া তো অটোসোমাল, থ্যালাসেমিয়াটা স্যার। দেখো তোমাকে ধরো হিমোফিলিয়ার কথা বলছি তো স্যার। হ্যাঁ আমি হিমোফিলিয়া পড়াই, তোমরা থ্যালাসেমিয়া যাচ্ছ কেন? দেখো এখানে কোশ্চেনটা তোমাকে এরকম দিয়ে দিবে যে স্বাভাবিক পিতামাতার সন্তানের মধ্যে হচ্ছে কি তোমার 50% হিমোফিলিয়া। ঠিক আছে, আমি আমি আবার কোশ্চেনটা বলছি যে স্বাভাবিক পিতামাতার সন্তানদের মধ্যে 50% হিমোফিলিয়া। তো সেক্ষেত্রে তোমাকে অপশন দেবে যে পিতা স্বাভাবিক, পিতা কেরিয়ার, মাতা স্বাভাবিক, মাতা কেরিয়ার। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি তোমাকে উত্তর করতে হবে হচ্ছে মাতা হচ্ছে কি তোমার কেরিয়ার, কারণ অলরেডি তোমরা জানো যে এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজের ক্ষেত্রে পিতা কোনোদিন বাহক হয় না, তাই না? পিতা বাহক হয়, পিতা স্বাভাবিক হবে নতুবা হচ্ছে ডিজিজ হবে। তাহলে দেখতে পাচ্ছ যে স্বাভাবিক কন্ডিশনে দেখো যদি বলা হয় তাহলে পিতা স্বাভাবিক মানে সর্বদা স্বাভাবিক, আর মাতা স্বাভাবিক মানে সেখানে সে কিন্তু কেরিয়ার হতে পারে। কি বলা বুঝতে পারলে? কেরিয়ার কন্ডিশন হতে পারে। তো সেই জন্য বলছে যে এই যে তবে পিতা মাতা পুরো টোটালি যদি স্বাভাবিক হয় তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কোনো সন্তান হচ্ছে হিমোফিলিয়া জন্মাবে না, কারণ এটা যেহেতু হচ্ছে কি তোমার এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, ঠিক আছে, ক্রোমোজোমাল ডিজিজ। তো সেক্ষেত্রে হচ্ছে কি স্বাভাবিক দুটো পিতা মাতার যদি হচ্ছে কি 50% হিমোফিলিয়া সন্তান আসে মানে বুঝবে কি পিতা স্বাভাবিক কিন্তু মাতা হচ্ছে কেরিয়ার কন্ডিশন রয়েছে। চলো এবার বলছে দেখো এখানে, স্যার স্যার হুম হুম আমি বলছি যেটা আপনার ক্রস দেওয়া আছে স্বাভাবিক পিতা হুম মাতা বাহক, হুম সেখানে একটা ছেলেই একমাত্র হিমোফিলিক হবে, তাহলে স্যার 50 আর একজন বাহক হবে, একটা মেয়ে হলে সে বাহক হবে, তাহলে স্যার 50% কতটা বলেছে কেন? যদি 4 জন হয় তাহলে তো 25 হওয়ার আচ্ছা কথা। আচ্ছা একটু একটু করে দেখে নি, দাঁড়া করে দেখে নি, ঠিকই বলেছো হ্যাঁ তুমি, একটু করে দেখে নি দাঁড়া। এখানে ধরো স্বাভাবিক পিতা মানে এক্স এইচ প্লাস আর হচ্ছে ওয়াই, আর হচ্ছে কি তোমার বাহক হচ্ছে মাতা, তাহলে কি হবে এক্স এইচ প্লাস এক্স এইচ। ঠিক আছে, তাহলে চারটা গেমেট আসবে, তাহলে চারটা মানে চারটা অপত্য তৈরি হবে। একটা আসবে এক্স এইচ প্লাস আসবে, আর একটা আসবে তোমার হচ্ছে এক্স এইচ প্লাস এক্স এইচ, আর একটা আসবে তোমার এক্স এইচ প্লাস ওয়াই, আর এটা আসবে তোমার এক্স এইচ ওয়াই। এই চারটা। তাহলে দেখো এটা হচ্ছে তোমার নর্মাল মানে হচ্ছে কন্যা, আর এটা হচ্ছে তোমার কেরিয়ার কন্যা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নর্মাল হচ্ছে কি পুত্র সন্তান, এটা হচ্ছে কি তোমার আহ আহ, তোমার হচ্ছে কি পুত্র সন্তান হচ্ছে ডিজিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে সন্তানদের মধ্যে না, এটা 25ই হবে, ঠিকই বলেছো তুমি। এটা কোনো কারণে হচ্ছে কি এটা মিস্টেক হয়ে গেছে, এটা 25% হচ্ছে কি সন্তান হিমোফিলিক হবে, কারণ আমরা এটা করে দেখে নিলাম এইটাই শুধু হচ্ছে হিমোফিলিক হবে। বাকি দেখতে পাচ্ছ তাহলে এখানে 25% হচ্ছে কি পুরো নর্মাল আসবে, 50% আসবে, সরি তোমার 50% নর্মাল আসবে, 25% কেরিয়ার আসবে, আর 25% আসবে ডিজিজ। বুঝতে পারলে কি বললাম? বোঝা গেল না বুঝতে পারলেন? যদি বাবা হ্যাঁ যদি স্যার স্বাভাবিক বুঝতে হয়, পেরেছি। মা যদি কেরিয়ার হয় তাহলে 50% নর্মাল আসবে, 25% কেরিয়ার আসবে, এবং হচ্ছে তোমার 25% ডিজিজ আসবে। ঠিক আছে, ক্লোজ করে দেখে নিতে হবে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, এখানে 25% হচ্ছে কি সন্তান হিমোফিলিয়া হবে। চলো, যেটা হচ্ছে কি তোমার প্রদীপ বলছিলে যে তোমার থ্যালাসিমিয়ার ক্ষেত্রে মেজর ধরবো না মাইনর ধরবো, না হচ্ছে তোমার ডমিনেন্ট রিসেসিভ ধরবো, তাই তো? তো সেক্ষেত্রে দেখো এখানে যা মেজর মাইনর যদি ধরা হয় তো দেখতে পাচ্ছ যে আলফা, এই যে বলেছে দেখো যে পিতা মাতা থেকে কি রকম ক্রোমোজোম সমন্বিত পিতা মাতা থেকে সন্তান সন্ততিতে মেজর এবং মাইনর থ্যালাসেমিয়া সৃষ্টি হয়। স্যার কেরিয়ার গুলোই কি মাইনর তাহলে? দেখো এখানে কি বলছে দেখো, তাহলে এখানে বলছে দেখো যে এই যে আলফা থেল প্লাস আর হচ্ছে আলফা থেল মানে কি, এখানে হচ্ছে কি তোমার কেরিয়ার ধরে নিতে হবে, তাহলে এটা কেরিয়ার, আর এটা হচ্ছে আলফা তেল প্লাস আলফা তেল মানে এটা হচ্ছে কেরিয়ার। তাহলে দুজন যদি কেরিয়ার হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমরা কি দেখতে পাবো না মেজর মাইনর হচ্ছে। কখন মেজর মাইনর হচ্ছে না যখন দুটো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে স্বাভাবিক আলফা তেল প্লাস হচ্ছে স্বাভাবিক। কেন? এই যে আলফা তেল প্লাসটাকে ধরে যে স্বাভাবিক জিন, আর শুধু আলফা তেলটাকে ধরে যে মানে থ্যালাসেমিক জিন। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যখন দুটো প্লাস প্লাস থাকছে তখন স্বাভাবিক, প্লাস মাইনাস মানে প্লাস আর নর্মাল থাকলে কি হচ্ছে তোমার হচ্ছে মাইনর। এবার যখন বলছে দেখো কি হচ্ছে না তোমার হচ্ছে কি এই যে প্লাস মাইনাস থাকলে মাইনাস, কিন্তু মেজরটা কখন আসে
না যখন হচ্ছে কি দুটোরই হচ্ছে কি তোমার আলফা থেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আলফা থেল হয়ে গেলে সেটা হয়ে যাবে মেজর, মাইনরটা হচ্ছে আলফা থেল, আর স্বাভাবিক হচ্ছে কি আলফা থেল প্লাস, ঠিক আছে। এরকম মনে রাখবে। তাহলে এটাও তোমরা মনে রাখবে, যদি হচ্ছে আলফা থেল প্লাস জিনটাকে আমরা স্বাভাবিক জিন ধরি, আলফা থেলটাকে যদি আমরা থ্যালাসেমিক জিন ধরি, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আলফা থেল প্লাস এটা হয়ে যাবে কি নর্মাল, আর কি বলা হচ্ছে যে আলফা থেল প্লাস আর হচ্ছে কি আলফা থেল হচ্ছে কি তোমার নর্মাল, তাহলে এটা যে কেরিয়ার হয়ে যাচ্ছে মানে মাইনর হয়ে যাচ্ছে। তাহলে মাইনরটাকে আমরা কি বলছি, কেরিয়ার বলতে পারি, বুঝতে পারলে। আর মেজরটাকে আমরা ডিজিজ বলতে পারি, আর যেটা স্বাভাবিক মানে সেটা নর্মাল। চলো এবার বলছে দেখো, এবার বলছে যে থ্যালাসেমিয়াকে কি বলা হচ্ছে না, গ্লোবিনোপ্যাথি বলার কারণ, ঠিক আছে। থ্যালাসেমিয়াকে আমরা কি বলছি না, গ্লোবিনোপ্যাথি বলছে। তার কারণ হচ্ছে আলফা এবং বিটা থ্যালাসেমিয়া সৃষ্টিকারী জিনগুলি উপস্থিতির ফলে তোমার হচ্ছে কি হিমোগ্লোবিন আলফা এবং বিটা শৃঙ্খলে গঠনের অসম্পূর্ণ থেকে যায়। তো যে কারণে আমরা দেখতে পাই কি না, তোমার গ্লোবিন শৃঙ্খল উৎপন্ন হয় না, ঠিক আছে, অপরিণত হচ্ছে তৈরি হয়, গ্লোবিন শৃঙ্খলটা অপরিণত বা এবনর্মাল তৈরি হয়ে যায়। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কি গ্লোবিনোপ্যাথি আমরা বলে থাকি, ঠিক আছে, যেহেতু গ্লোবিন জিনটা সঠিকভাবে তৈরি হচ্ছে না বলে। আচ্ছা আবার কি বলছে দেখো, মানুষের দুটি বংশগত রোগ এবং একটি অটোজোম বাহিত রোগ, একটি সেক্স লিঙ্ক ডিজিজের নাম বলো। তো তোমরা পড়লে যে অটোজোম বাহিত হচ্ছে কি থ্যালাসেমিয়া, এবং সেক্স লিঙ্ক যেটা হচ্ছে কি তোমার বাহিত হচ্ছে কি তোমার একটা হিমোফিলিয়া, একটা বর্ণান্ধতা, তাই না। দুটোই ক্ষেত্রে কিন্তু এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ, তাই না। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। আচ্ছা এবার বলছে থ্যালাসেমিয়া দুটো ভাগ তো তোমরা পড়লে, আলফা আর বিটা, ঠিক আছে। এবার বলছে আলফা থ্যালাসেমিয়াতে আলফা শৃঙ্খলের সংশ্লেষ ভীষণভাবে হ্রাস পাওয়ায় হিমোগ্লোবিন গঠিত হয় না, আর বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সংশ্লেষ ত্রুটিপূর্ণ হওয়ায় তোমার হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পায়। যাই হোক, আচ্ছা যেটা আমরা আলফা থ্যালাসেমিয়া মেজর কথা বলছিলাম সেটা আলাদা করে দিয়েছে, বলছে বিটা শৃঙ্খল সংশ্লেষ ব্যর্থ হয়, ফলে বলছে বয়সেও ভ্রূণ অবস্থায় হিমোগ্লোবিন তোমার হচ্ছে কি পাওয়া যায়। এই ঘটনাটি জিনের হোমোজাইগাস কন্ডিশনে তৈরি হয়, ঠিক আছে। তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজর যেটা হচ্ছে কি হবে, হোমোজাইগাস কন্ডিশনে তৈরি হচ্ছে। আর যেটা মাইনর যেটা তোমার হেটাজাইগাস একটু আগেই দেখছিলাম যে আলফা থেল প্লাস আলফা থেল, আর মেজরের ক্ষেত্রে আলফা থেল এবং আলফা থেল, তাহলে দুটোই হচ্ছে তোমার হোমোজাইগাস কন্ডিশন তৈরি হচ্ছে। আর হিমোফিলিয়ার ক্ষেত্রে তোমরা দেখলে যে বিশেষত কি হয় না, তোমার সেক্স লিঙ্ক যেহেতু ডিজিজ, এটা ক্ষেত্রে তোমার ফ্যাক্টর 8 এবং ফ্যাক্টর 9 যেটা তৈরি হয় না, অলরেডি তোমরা বলে দেবে। আচ্ছা যেহেতু তোমরা ওই আরেকটা ডিজিজ তোমরা দেখলে না, যে কালার ব্লাইন্ড বা হচ্ছে কি বলা হয় তোমার হচ্ছে কি বর্ণান্ধতা। তো সেক্ষেত্রে তোমরা জানো যে বর্ণান্ধতাও তোমার এক্স লিঙ্ক রিসেসিভ ডিজিজ। তো সেক্ষেত্রে কি হয় না, বেসিক্যালি দুটো কালার দেখতে পায় না, একটা হচ্ছে কি তোমার লাল আর একটা হচ্ছে কি তোমার সবুজ, ঠিক আছে। তো লাল বর্ণান্ধতাকে আমরা বলি প্রোটোনোপিয়া, আর সবুজ বর্ণান্ধতাকে বলা আছে ডিউটেরোনোপিয়া, ঠিক আছে। তো সেক্ষেত্রে আরো একটা হয় ট্রাইটেরোনোপিয়া, যেটা যে নীল কালার শুনতে পারে না, সেটা খুব রেয়ার হয়। তো বেসিক্যালি আমরা এই লাল আর নীল লাল আর সবুজ হচ্ছে বর্ণান্ধতা আমরা বেসিক্যালি দেখতে পাই, ঠিক আছে। লালকে বলা হচ্ছে কি প্রোটোনোপিয়া এবং সবুজটাকে বলা হচ্ছে ডিউটেরোনোপিয়া, ঠিক আছে। এটা সিলেবাসে নেই কিন্তু আনুষঙ্গিক বলে এখানে দিয়ে দিয়েছে। চলো এবার হচ্ছে দেখো, এবার হচ্ছে কি তোমার বেসিক্যালি এখানে আর দুটো কিছু জিনিস বলেছে, যে এইচবি বার্ডস আমরা বলতে কি বুঝি, বলছে মানুষের ভ্রূণের যে মাইনর হিমোগ্লোবিন, ঠিক আছে, এটি 4টি ওয়াই শৃঙ্খল দ্বারা গঠিত হয়, এই জন্য Y4 আমরা বলি। এই এইচবি বার্ডস এর ঘনত্ব থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ভ্রূণে বৃদ্ধি পায়। যাই হোক, এবার এই যে তোমরা জানো যে ওয়াই শৃঙ্খলটা শুধুমাত্র ভ্রূণেই দেখা যায়, যখন অ্যাডাল্ট কন্ডিশন হয়ে যায়, যখন জন্মে যায়, তখন এটা পরিবর্তিত হয়ে যায় আলফা এবং বিটা শৃঙ্খল। আচ্ছা এবার হচ্ছে কি তোমার স্বাভাবিক হিমোগ্লোবিনের ক্ষেত্রে বলছে স্বাভাবিক হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন, ভ্রূণ হিমোগ্লোবিন, 3টে কন্ডিশন আমরা দেখতে পাই। আর অস্বাভাবিক হিমোগ্লোবিন বলছে দেখো এইচবিএস, এইচবিডি, এইচবিএফ এবং অস্থায়ী হিমোগ্লোবিন, এগুলো অস্বাভাবিক কন্ডিশন দেখা যায়। আর ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে যেটা বলছে দেখো, যে ভ্রূণের আন্তঃজরায়ু, হ্যাঁ বলছি না, ফিটাল হিমোগ্লোবিন আর ভ্রূণ হিমোগ্লোবিন কি আলাদা? ফিটাসের কন্ডিশনে যখন থাকে, ঠিক আছে, সেটা যখন এমব্রায়ো থাকে তখন হচ্ছে কি তোমার, তখন হচ্ছে তাকে আমরা এমব্রায়োনিক, আমরা হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন বলছি। তো এই জন্য বলছে দেখো যে বলছে যে ভ্রূণের আন্তঃজরায়ু জীবনের মেজর হিমোগ্লোবিন যেটা কি থাকে না, X2 আর Y2, এবং ভ্রূণ অবস্থায় এই হিমোগ্লোবিন 70 থেকে 90% থাকে।
এবং 1 মাস বয়সে এটা নেমে গিয়ে দেখো মাত্র 25% হয়ে যায়, আর 6 মাস হয়ে গেলে সেটা দেখো 5% হয়ে যায়। মানে আস্তে আস্তে করে এই যে তোমার যে ফিটাল হিমোগ্লোবিন সের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে করে কমে, এবং যখন হচ্ছে তোমরা জানো পার্চুরেশন হয়ে যায় তখন কনভার্ট হয়ে যায়। এটা শুধু ফেটাল কন্ডিশনেই থাকবে, বুঝতে পারলে, মানে ফেটাস কন্ডিশনেই আমরা দেখতে পাবো। ওকে, এইচবিডিটা কিসের ওখানে অস্বাভাবিক হিমোগ্লোবিন কোনটা গো? এইচবিডিটা আচ্ছা, এগুলো হচ্ছে কি তোমার বেসিক্যালি কি হয়, আমরা অস্বাভাবিক হিমোগ্লোবিন বলতে হচ্ছে কি যদি কোনো কারণে হিমোগ্লোবিনের স্ট্রাকচার যদি পাল্টে যায়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা যে অস্বাভাবিক হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচার দেখতে পাই, তো তখন তাকে আমরা এই যে এইচবিএস, এইচবিডি এবং এইচবিএফ বলতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন বলতে পারি, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। এটা হচ্ছে স্যার যেখানে এইচবিএফটা ফিটাস, এইচবিএসটা সিকেল সেল। হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া হচ্ছে এইচবিএস টা কাস্তের মতো হয়, কিন্তু এইচবিডি টা স্যার কি বুঝতে পারছি। এইচবিডিটা হচ্ছে কি তোমার সম্ভবত, দাঁড়াও বলছি, এটা বলছে যে একটা ভেরিয়েন্ট অফ দ্য হিমোগ্লোবিন, যেটা বলছে যে প্রোটিন কমপ্লেক্স রেড ব্লাড সেল নিয়ে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি হয়, দাঁড়া বলে দিচ্ছি, স্যার ওখানে একটু লিখে দেবেন। দাঁড়া আমি একটু দেখে নিই তারপর বলে দিচ্ছি। আচ্ছা, বলছে যে এই যে পয়েন্ট মিউটেশনের কারণে এটা হচ্ছে তৈরি হয়, এবং এইচবিডি হলে বলছে যে মিল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া তৈরি হয়। ঠিক আছে, যেটা তোমরা বলছিলে, ঠিকই বলছিলে, এই যে যখন হচ্ছে কি তোমার এইচবি ডি থাকে, ঠিক আছে, তাহলে এইচবি ডি হচ্ছে যদি থাকে তাহলে তখন তাকে আমরা কি বলি, দুটো যদি এইচবিডি থাকে তাহলে তোমার কি হবে, তখন হচ্ছে কি তোমার দেখা যাবে মিল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, আর এইচবিডি এইচবিএস হয়ে গেলে সিকেল সেল অ্যানিমিয়া দেখতে পাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা একটা পয়েন্ট মিউটেশনের কারণে তৈরি হওয়া একটা হিমোগ্লোবিন স্যার আরেকবার বলুন, স্ট্রাকচার। কি বলেন? এইচবিডি পয়েন্ট আর এইচবিডি থাকলে না, এইচবিডি আর এইচবিডি থাকলে কি হবে স্যার একটু লিখে দিন তো। আচ্ছা ঠিক আছে, একটু রেড কালার দিয়ে লিখে। একটা আছে তোমার এইচবি হচ্ছে কি তোমার এ, এটা থাকলে বলছে এসিম্পটোমেটিক্স হয়, কোনো সিম্পটোমেটিক দেখা যাবে না, এসিম্পটোমেটিক্স মেট্রিক্স। ওই স্যার ডি ফর ডিহাইড্রোজিনেজ। হ্যাঁ, ডি ফর ডিহাইড্রোজিনেজ। এবারে এইচবিজি আর হচ্ছে কি এইচবি হচ্ছে কি তোমার ডি যদি থাকে তখন তাকে বলা হচ্ছে কি মিল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, হিমোলাইটিক অ্যানিমিয়া। আর যদি হচ্ছে কি তোমার এইচবিডি আর এইচবিএস যদি থাকে, ঠিক আছে, তাহলে সিকেল সেল অ্যানিমিয়া হবে, সিকেল সেল অ্যানিমিয়া, ANEMIA। ঠিক আছে, আর একটা থাকে এইচবিডি আর এইচবি সেল, তাহলে তখন হয়ে যাবে কি থ্যালাসেমিয়া, তখন হয়ে যাবে থ্যালাসেমিয়া। ঠিক আছে, তাহলে এতগুলো কন্ডিশন থাকে। তাহলে এখানে ডি বলতে হচ্ছে ডি হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন ডি। ঠিক আছে, এই হিমোগ্লোবিন ডি হচ্ছে কি তোমার বেসিক্যালি কি না একটা ভেরিয়েন্ট অফ হিমোগ্লোবিন, যেটা এ প্রোটিন কমপ্লেক্স দ্যাট মেক্স আপ রেড হিমোগ্লোবিন, ঠিক আছে, রেড ব্লাড সেল। তাহলে এটা একটা তোমার হচ্ছে কি তোমার বলতে পারো একটা ভেরিয়েন্ট অফ হিমোগ্লোবিন, যেটা কি করছে প্রোটিন কমপ্লেক্স, যেটা রেড ব্লাড সেলটাকে হচ্ছে কি তৈরি মানে মেকআপ করছে, বাকিগুলোকে ধরে রেখে মেকআপ করছে। তো যদি হচ্ছে এইচবিডি এইচবিএ থাকে তখন অ্যাসিম্পটোমেটিক্স হয়, এইচবিডি এইচবিডি থাকলে তখন কি বললাম না তোমার মিল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, এইচবিডি এইচবিএস থাকলে তখন কি হবে সিকেল সেল অ্যানিমিয়া। আর যখন এইচবিডি প্লাস মানে সেল যদি চলে আসে, মানে থ্যালাসেমিয়া জিন যদি চলে আসে, তখন হয়ে যাবে কি থ্যালাসেমিয়া। ঠিক আছে, এবং এটা তোমরা জানো যে এইচবি এ হলো স্বাভাবিক জিন, একদম এইচবিডি তাহলে স্বাভাবিক। আর এইচবিডি কোথায় দেখতে পাওয়া যায়?
বলো, একজন একজন বলো। প্রথমে তুমি বলো, যে বলছিলে, বলো প্রথমে। এইচবিডি কোথায় দেখতে পাওয়া যায় উদাহরণ এইচবিডি হচ্ছে লেখা আছে সবারই, কিছু? এইচবিডি হচ্ছে সবারই দেখা যায়। এইচবিএ সবার দেখা যায়, স্বাভাবিক জিনিস। এইচবিডিটা হচ্ছে নর্মাল, এটাও সবার দেখা যাবে। এটা হচ্ছে কি তোমার একটা ভেরিয়েন্ট অফ হিমোগ্লোবিন, যেটা আমাদের রেড ব্লাড সেলকে হচ্ছে কি তোমার মেকআপ করতে বা এর সঙ্গে মানে কমপ্লেক্স তৈরি করতে সাহায্য করে। বুঝতে পারলে? তাহলে স্যার এইচবিএফ-টা কি? এইচবিএফটা হচ্ছে কি তোমার, যেটা ফেটালের যে হিমোগ্লোবিন থাকে সেটাকে আমরা এইচবিএফ বলি, ফেটাল হিমোগ্লোবিন। স্যার মাইল্ড হিমোলাইটিকটা দুটো এইচবিডি থাকবে তাই তো? একদম একদম, যখন দুটো হচ্ছে কি এইচবি থাকবে তখন মাইল্ড হিমোগ্লোবিন। স্যার এইচবিডিটাকে অস্বাভাবিক জিনের মধ্যে লেখা আছে কেন কি জানি? অস্বাভাবিক হিমোগ্লোবিন এইচবিডি। না, এটা যেটা হচ্ছে হিমোগ্লোবিন ডি যেটা বলছে বা এইচবিডি, ওটা একটা তোমার বলছে যে, না তাহলে এটাতে তোমার অস্বাভাবিক তো লেখার কথা না। না, এটা হচ্ছে কি তোমার অস্বাভাবিক ক্ষেত্রে কোনো দেখাচ্ছে না। এটা নর্মালি হচ্ছে কি তোমার আমাদের রেড ব্লাড সেলটাকে হচ্ছে কি তোমার একসঙ্গে মেকআপ করার জন্য বা একটা কমপ্লেক্স তৈরি করার জন্য যে ভেরিয়েন্ট অফ হিমোগ্লোবিন কাজ করে সেটাকে আমরা এইচবিডি বলি। ঠিক আছে, তো এটা তুমি নর্মালের, না বলছি স্যার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় তো এইচবিডি এর জন্য। যদি ওটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা সিরাম, অস্বাভাবিক তো লেখাই আছে। হ্যাঁ ওখানে হচ্ছে ওই একটা সিরাম হচ্ছে হাইড্রক্সি কি ওরকম টাইপের ডিহাইড্রোজিনাইজ রয়েছে, যার অ্যাক্টিভিটির জন্য মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, সেটা হচ্ছে এইচবিডি এর জিনের জন্য। তাহলে এটা যদি হচ্ছে কি তোমার এক্সপ্রেস, তাহলে হচ্ছে কি তোমার বেশি থাকে বা তোমার হচ্ছে এক্সপ্রেস হয় হাইলি, তখন আমরা দেখতে পাবো। নর্মাল কন্ডিশনে তো এটা তো বললাম যে এটা ভেরিয়েন্ট অফ হিমোগ্লোবিন, যেটা একটা কমপ্লেক্স তৈরি করছে রেড ব্লাড সেল তৈরি করার জন্য। ঠিক আছে, এবং এটা খুব রেয়ার। ঠিক আছে, এই হিমোগ্লোবিন ডি যেটা আছে ডিজিজটা আছে খুব রেয়ার, এবং এটা হচ্ছে কি তোমার খুব কম জনে দেখা যায়। তাহলে এটা তোমার অস্বাভাবিকই বলে। ঠিক আছে, এইচবিডি disease is a condition where abnormal variant of the hemoglobin is produced leading to mild of the symptoms. ঠিক আছে, তো মাইল্ড হিমোলাইটিক অ্যানিমিয়াটা দুটো এইচবিডি এর জন্য কেন হচ্ছে? এইচবিডিটা যদি নর্মাল হয়। জানা, তাহলে এটা তোমরা মনে রাখো যে এইচবিডিটা হচ্ছে কি স্ট্রাকচারালি একটা অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। ঠিক আছে, তাহলে এটা আগেরটা আমি উইথড্র করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা মনে রাখো যে এইচবিডি হচ্ছে কি তোমার একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, এটাই তোমরা মনে রাখো, স্ট্রাকচারাল অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। এবারে কি বলছো বলো? হিমোগ্লোবিন স্ট্রাকচারাল অ্যাবনর্মাল হিমোগ্লোবিন হচ্ছে এইচবিডি। বলো কি আর কি বলছিলে বলো। তাহলে মাইল্ড হিমোলাইটিকটা বললেন না, এইচবিডিটা আপনি নর্মাল বলেছিলেন না, ওটাই বলছিলাম যে দুটো না না, এইচবিডি এটা নর্মাল নয়, এটা হচ্ছে অ্যাবনর্মাল। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার এটা স্ট্রাকচারাল অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, মানে স্ট্রাকচারটাকে পাল্টে দেয়, এই জন্য এটা অ্যাবনর্মালই মনে রাখবে। ঠিক আছে, আর এটাও ঠিক, এই যে এইচবিডি, এই যে এইচবি এটা লিখে দিলাম, এটা এরকম কন্ডিশনে থাকলে কিন্তু এই সিমটমস গুলো এটা মাথায় রাখবে। ঠিক আছে, কিন্তু এইচবিডিটা হচ্ছে কি তোমার স্ট্রাকচারাল অ্যাবনর্মাল একটা হিমোগ্লোবিন। বুঝতে পারলে? এবারে সত্যি কথা বলতে কি, দেখো হিমোগ্লোবিনের টাইপস এর উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ যে অনেক টাইপস হয়। ঠিক আছে, তো এতটা তোমার ডিটেলস লাগবে না। হ্যাঁ, তবে এইটুকু তোমরা যে জিনিসগুলো তোমাকে বলা হলো, এই জিনিসগুলো শুধু বুঝলেই হবে। বুঝতে পারলে? এই জিনিসগুলো বুঝলেই হবে। হ্যাঁ, ডিডি যখন থাকবে তখনও তো মাইল্ড হেমোফিলিয়া বলছেন। মাইল্ড হিমোফিলিক হিমোলাইটিক হচ্ছে অ্যানিমিয়া, হিমোফিলিক নয়, হ্যাঁ সরি হিমোলাইটিক অ্যানিমিয়া। এইচবিএফটা কি ফিটাল হিমোগ্লোবিন? এইচবিএফটা একদম একদম। এটা হচ্ছে কি তোমার এইচবি, হ্যাঁ ফেটাল হিমোগ্লোবিনটাকে আমরা এইচবিএফ বলছি।
is a type of hemoglobin primarily found in the red blood cells of the fetus and newborn. ঠিক আছে, যখন হচ্ছে কি ফেটাস থাকে এবং যখন নতুন নতুন জন্মায় তখন হচ্ছে কি যে হিমোগ্লোবিনটা থাকে তাকে আমরা HbF বলছি। ঠিক আছে, এটাকে আমরা ফেটাল হিমোগ্লোবিন আমরা বলছি। বোঝা গেল? আর অ্যাডাল্ট হিমোগ্লোবিনটাকে আমরা কি বলছি? HbA বলি। ঠিক আছে, তাহলে HbA মানে HbF টাই আপনার ইয়ে হয়ে ম্যাচিউর হয়ে HbA পরবর্তীকালে, একদম তাই তো? আর HbD টা দেখাচ্ছে HbB এর পয়েন্ট মিউটেশন। একদম। তাহলে HbA যেটা হচ্ছে কি তোমার আমাদের অ্যাডাল্ট কন্ডিশনে যে হিমোগ্লোবিনটা থাকে, তাহলে সেটা হচ্ছে কোথা থেকে কনভার্ট হচ্ছে না HbF থেকেই হচ্ছে কনভার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে স্যার A আর F টা নরমাল আর D টা শুধু অ্যাবনর্মাল, তাই তো? অ্যাবনর্মাল, একদম। তাহলে দেখো, তাহলে HbA যেটা হচ্ছে কি তোমার কনভার্ট হচ্ছে আমাদের অ্যাডাল্ট কন্ডিশনে থাকে বলে এটাকে A বলা হচ্ছে, আর HbF মানে ফেটালে থাকে, তাহলে HbF থেকেই HbA এটা। ঠিক আছে, এই কনসেপ্টটা থাকলেই তুমি কিন্তু পেরে যাবে। ঠিক আছে, এই যে জিনিসটা যেটা আমি বললাম, তাহলে এটা যদি তুমি মনে রাখো তাহলে হচ্ছে হয়ে যাবে। এবারে আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে কি তোমার HbF থাকে, ঠিক আছে, তাহলে তখন কি আমরা শৃঙ্খল দেখতে পাই? কি বলতে পারবে? যখন HbF থাকে তখন শৃঙ্খলটা কি থাকে, মানে আমাদের ওয়াই হবে স্যার, ওয়াই তো দুটো আলফা 2 আর দুটো গামা 2, আলফা 2 গামা 2। এবার যখন HbA হয়ে যাবে তখন কি হয়ে জানো? HbA আলফা 2 দুটো আলফা দুটো গামা দুটো বিটা হয়ে যাবে, দুটো আলফা দুটো বিটা হয়ে যাবে। এটা এইটুকু এই কনসেপ্ট গুলো তোমাদের লাগবে। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে কি তোমার ফেটালের ক্ষেত্রে আমরা HbF বলছি, আলফা 2 এবং হচ্ছে তোমার গামা 2, আর যখন এটা তাহলে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এটা তাহলে হচ্ছে কি তোমার যখন ফেটাস বা তোমার নিউবর্নের ক্ষেত্রে থাকে, যখন অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে এটা কনভার্ট হয়ে যাবে, তখন এটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, আস্তে আস্তে করে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা তো শুধু তোমরা মনে রাখতে পারো, এটাই মনে রাখতে হবে তোমাদের। বোঝা গেল? তাহলে আজকে আপাতত হচ্ছে কি আমরা দুটো জিনিস পড়লাম, একটা হচ্ছে হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। ঠিক আছে, তো আর একটা জিনিস তোমাদেরকে বললাম যে আপাতত হচ্ছে কি এখনো পর্যন্ত 1 তারিখ পর্যন্ত তোমাদের যেমন করে গ্রুপে ক্লাস হচ্ছে তেমন চলবে। 2 তারিখ থেকে আমরা একদম পুরো প্রথম থেকে সিলেবাস ধরে, ঠিক আছে, আজকে যেভাবে নোটসটা পাঠানো হয়েছে ওই রকম ভাবেই আমরা প্রিপারেশনটা গোড়া থেকে শুরু করব। ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোমাদেরকে আবার একবার আমি বলে দিচ্ছি, সবাইকেই বলছি, ঠিক আছে, এই সুযোগটা সবাই পাবে না। ঠিক আছে, কারণ এই সুযোগটা দেখতে পাচ্ছ যে অনেকটাই সিট, এবং যদি টাইমে পরীক্ষাটা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চাকরিটা হাতে চলে আসবে। তো এই জন্য প্রত্যেক দিন সকালে উঠে 11 এবং 12 দুটোর যে বই, ঠিক আছে, আমাদের বেঙ্গলি মিডিয়ামের, ঠিক আছে, তো সেই বই যেটা সেটা তোমরা হচ্ছে প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার পড়বে, প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করবে। কি বলা বুঝতে পারলে? যদি কেউ হিউজ পরিমাণে টিউশন পড়াও, তোমরা টিউশনটাকে এই সময় কমিয়ে দিতে পারো। ঠিক আছে, কারণ টিউশন তোমার পরবর্তীকালে আসবে, এই যে চাকরির সুযোগটা একবার চলে গেলে কিন্তু আর আসবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এই সময়টা একটু কষ্টে তোমরা হয়তো মানে কি বলবো, তোমার হচ্ছে কি জিনিসগুলোকে বা পড়াশোনাগুলোকে চালিয়ে যাও। কি বললাম বুঝতে পারলে? এটা নিজের দায়িত্বে তোমার হচ্ছে কি, কারণ তোমরা নিজেরাও শুনেছো এই এই তোমার হচ্ছে কিছু সময়ের জন্য হচ্ছে কি ধরো দুর্নীতির কারণে তোমরা টিচারের নামগুলো খারাপ শুনেছো বা তোমার জিনিসগুলো, কিন্তু তার আগে থেকে তুমি ভাবো দেখি তার আগে যে এসএসসি গুলো হতো তোমরা শুনেছো নিশ্চয়ই, মাস্টার গুলো বলতো না যে এসএসসির সময় 3 মাস মশারি দড়ি খুলেনি বা মানে কন্টিনিউসলি বসে পড়াশোনা করেছে, তাই তো? তো এই জিনিসগুলো কিন্তু তারা করেছে বলে তারা কিন্তু চাকরি পেয়েছিল আর কি। তো সেই জন্য বর্তমানে কম্পিটিশন রেট খুব বেশি হাই, এবং হচ্ছে কি যে পরিমাণ সিট বেরাবে তার এগেনস্টে জানো প্রচুর হচ্ছে কি তোমার কম্পিটিশন। তো এই জন্য তোমরা মানে যেভাবে হচ্ছে কি আমরা গাইড দিচ্ছি তোমাদেরকেও সেইভাবে নিজেকেও গাইড করতে হবে। কিভাবে গাইড করবে? তাহলে যেটা আমি বললাম, কালকে থেকে প্রত্যেক দিন একটা করে তোমরা 11 এবং 12 চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলো থেকে তোমরা পড়বে। কি বলা বুঝতে পারবে? আর আমাদের যেভাবে হচ্ছে কি আমি যেরকম প্ল্যানিং করেছি, যেভাবে আমরা পড়বো সেভাবে আমাদের চলবে। বোঝা গেছে? স্যার বলো। বলছি স্যার আপনি যে মানে নোটস গুলো যেগুলো প্রোভাইড করবেন মোটামুটি ওইগুলো এবং ক্লাস মানে ফলো মানে যা যা হবে আর কি, মডেল কোশ্চেন পেপার আর যা আমাদের যেমন টেস্ট গুলো হয় মোটামুটি ওইটা যদি ফলো করি মোটামুটি জায়গায় আর এক্সট্রা করে কিছু কি করার দরকার আছে? না, তোমাকে যেটা বললাম তুমি যদি দুটো জিনিস যদি করো
এবং ঠিকঠাক যদি করো তুমি, ঠিক আছে, ঠিকঠাক যদি তুমি নিতে পারো তাহলে কিন্তু আর লাগবে না, তুমি পাস করে যাবে। না ঠিক আছে, বলছি আবার মানে এইচএস এর বইটাও ওটার সাথে সাথে পড়তে বলছেন তাই তো? হ্যাঁ ওটা পড়তে বলছি, ওটা কালকে থেকেই শুরু করতে হবে। আমি সবাইকেই বলছি যারা ক্লাস করছো তোমরা, আমি সবাইকেই বলছি কালকে থেকেই হচ্ছে কি সকাল থেকে উঠে তোমরা কিন্তু এই কাজটা যেটা বললাম সেটা সবাই করবে, ঠিক আছে, যদি পাস করতে মানে চাইছো। প্রথম থেকে যেমন এখানে যা একদম হচ্ছে আবার একদম প্রথম থেকে এটা এইচএস এর যখন বই। যা হচ্ছে তোমরা 11 এবং 12-এ প্রথম 11টা শুরু করবে। একটা চ্যাপ্টার তোমরা যারা আছে কি মানে বসে একদম পুরো রিডিং যেমন পড়া হয় তেমন করে পড়বে, ঠিক আছে, আবার পরের দিন আছে কি পরে মানে চ্যাপ্টার পড়বে। ওইগুলো সবই সিলেবাসের মধ্যে আছে 11 12 যা আছে। একদম একদম একদম। আচ্ছা আচ্ছা। স্যার এপিস্টোপিসের একটু উদাহরণ একটা দিন না, ওই চ্যাপ্টারটারই আছে এপিস্ট্যাটিস যে। এপিস্টেটিস আমাকে আলাদা করে পড়াতে হবে বাবা, এপিস্টেটিস এর অনেক ভাগ আছে, ঠিক আছে, এপিস্টেটিস এর ডোমিনেন্ট মানুষের এপিস্টেটিস, উচ্চতা রিসেসিভ এপিস্টেটিস, ঠিক আছে, এটা এটা না হয় পড়িয়ে দেবো একবার, না হলে হচ্ছে কি তোমাকে উদাহরণ দিলে তুমি কি বুঝতে পারো, ঠিক আছে। ওর রেশিও আছে, ফিনোটাইপ ইনভার্স রেশিও। ডোমিনেন্ট এপিস্টেটিস এর ক্ষেত্রে 12:3 হচ্ছে কি তোমার 1 হয়, রিসেসিভ এপিস্টেটিস এর ক্ষেত্রে তোমার 9:6:4 হয়, ডুপ্লিকেটিভ রিসেসিভ এপিস্টেটিস এর ক্ষেত্রে 9:7 হয়, ঠিক আছে, এগুলো রেশিও করে দেখাতে হবে, ঠিক আছে। তুমি আপাতত এই দুটো পড়ো, সেগুলো যখন পড়াবো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, লেট করে যাও, হ্যাঁ আজকে লেট করে যাও। স্যার এই চ্যাপ্টারটা 11 12 বইয়ে পেয়ে যাবো তো, এই যে থ্যালাসেমিয়া হেমোফিলিয়া হ্যাঁ বুঝতে পারলাম না, বলো। 11 12 এর বইয়ে পেয়ে যাবো তো স্যার, আজকে যেটা পড়ালে? এটা তো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, বলবে। আচ্ছা না স্যার বললেন না যে বইটা থেকেও পড়তে, ওই জন্য হ্যাঁ বইতে তোমার বইতে আমি এটাই করতে বললাম না, বইতে তুমি এক ধার থেকে চ্যাপ্টার গুলো পড়বে, কালকে উঠে তুমি এক ধার থেকেই পড়বে, এটাই পড়তে হবে এটা করতে হবে না, এটা তোমার আজকে পড়া হয়ে গেল। তুমি ঠিক কালকে আছে। এক ধার থেকে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করবে, ঠিক আছে। জীবনের একক আছে, দেখবে 11-এর প্রথম চ্যাপ্টার আছে জীবনের একক, ঠিক আছে, তো ওখান থেকেই তুমি শুরু করবে। তারপরে আছে তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে, ঠিক আছে, তারপরে সেখানে তুমি সিস্টেমেটিক ট্যাক্সোনমি দেখতে পাবে, তারপরে হচ্ছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, এরকম করে তুমি পরপর করে পড়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার বলছিলাম একটা কথা। স্যার বলছিলাম যে আমার তো স্যার এই লাইভ ক্লাসগুলো সবসময় দেখা সম্ভব হয় না, আমি একটু বাইরে একটা জায়গায় জব করি, তো স্যার বলছিলাম যখন রেকর্ডেড ক্লাসগুলো দেখি স্যার তখন দেখা যায় যে 40 মিনিট বা 45 মিনিটের পর মানে ক্লাসটা বন্ধ হয়ে যায়, মানে আপনার রেকর্ডিংটা, অথচ মানে লাইভ ক্লাসটা আপনি মানে ক্লাসটা অনেকটা করান, তো আমি মানে ওটাই বলছিলাম যে পুরো রেকর্ডিং। এই না না না, এরকম হয় না বাবা। এই যে চলছে, এই যে দেখতে পাচ্ছ না, এই যে তুমি যে কথা বলছো, দেখো এখানে একটা নিচের দিকে দেখতে পাচ্ছ, এই যে আমি কাজটা দেখাই দেবো, এই যে জায়গাটা রেকর্ডিং চলছে, এরকম হয় না। স্যার আপনার তো বলছি না, যেমন আজকে স্যার ওই প্রাইমারি সেটের ইয়ে ব্যাসপতি ইংলিশের ক্লাসটা করছিলাম ম্যামের, আপনি স্যার কিছুক্ষণ আগে লেট হয়ে গেলেন, তো স্যার বলছিলাম যে মানে ওই বাকি আরও 15-20 মিনিট ক্লাসটা চলবে, তো সেইটা রেকর্ডিংটা স্যার পাওয়া যাবে না হয়তো, মানে ম্যামকেও বলছিলাম ওই ব্যাপারটা। ও ওটা হচ্ছে কি তোমার সবসময়ের জন্য নয়, সেটা হচ্ছে কি ধরো কিছু কিছু ক্লাসের ক্ষেত্রে যখন আমি যেগুলো রেকর্ড করি, আমি যেগুলো পড়াই সেগুলো হচ্ছে কমপ্লিট থাকে, বাকি যদি মানে ইংলিশের ম্যাম তো বলছিল যে আমি তো মোবাইল থেকে পড়াই, স্যারই রেকর্ডিংটা পড়াই, তো সেই জন্য আপনাকে বলতে বললাম, আপনার সেই জন্য জানালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, কারণ হচ্ছে কি হয় অনেক সময় হচ্ছে কি তোমার ধরো আমার পড়ানো থাকলে ম্যাডামের ক্লাসটা যদি আমি রেকর্ড করি, তাহলে সেক্ষেত্রে আমি মানে আমার ক্লাসের টাইমে আমি বেরিয়ে আসি আর কি, তখন ধরো 5-10 মিনিট ধরো তোমার রেকর্ডটা হয় না, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ সেক্ষেত্রে যদি ম্যাম রেকর্ডিং করে দেন, কিছু একটা ব্যবস্থা করে দিতেন স্যার ভালো হতো। মানে অনেকটা ক্লাস হয় তো আরো 15-20 মিনিট, তো ওটা রেকর্ডিং থাকে না স্যার। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা আজকে